আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? অডিবল? Yes, sir. হুম। আহ, অংশিত নায়ক আর শতদ্রু দুজন। আহ, আমি তো আজকে ফার্স্ট টাইম ক্লাস নিচ্ছি। তো তোমাদের কজন ক্লাস করে এখানে? মোটামুটি কজন ক্লাস করে আইডিয়া আছে? স্যার অনেকজনই করে, এখন এক্সাম হচ্ছে তার জন্য অনেকজন ক্লাস অ্যাটেন্ড করে না। আচ্ছা, এক্সামের জন্য অনেকে এখন অ্যাটেন্ড করছে না। আচ্ছা, আহ 3 জন। আচ্ছা, আমি আর খানিকক্ষণ দেখি যদি আর কয়েকজন জয়েন করে। তার আগে একটু তোমাদের ব্যাপারে একটু শুনি। আহ তোমরা কে কি করো, কোন ক্লাসে পড়ো? শতদ্রু। Yes, শতদ্রু, sir. আমার কথা শোনায়? হুম হুম হুম। কোন ক্লাসে পড়ো আর কোন বোর্ডে? প্রত্যেকেই বলবে। আগে তোমারটা একটু শুনি। Sir, class 6 ICSE board. আচ্ছা, অংশিত। Sir, classic CBSE board. ক্লাস 6 সিবিএসসি বোর্ড। আচ্ছা, অর্ণব। Class 6, sir, West Bengal board. Sir, English medium. আচ্ছা আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ইংলিশ মিডিয়াম। তাহলে সবাই এখানে ক্লাস 6 এর স্টুডেন্ট আছে, তাই তো? তো আজকে বায়োলজি ক্লাস আছে এখন। তো এর আগে স্যার বায়োলজিতে কি কি পড়িয়েছেন আমার আগে একটু বলো। স্যার আমি বলছি। বল। স্যার ফার্স্টে ফুড অ্যান্ড নিউট্রিশন, লিভিং হুম অর্গানিজম অ্যান্ড দেয়ার ডাইভার্সিটি, হুম environment, pollution, হুম হুম classification of living world, হুম insight, conservation of biodiversity, general হুম life processes, diseases হুম in human body, cell, হুম snake হুম। bite. লাস্টেরটা বুঝতে পারলাম না, লাস্টেরটা কি বললে? স্যার সাপের ব্যাপারে প্রদীপ স্যার বুঝিয়েছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্নেক বাইট। বেশ, ঠিক আছে। আরেকজন নতুন এসেছে, কেনিশা। তোমার ব্যাপারে একটু শুনি, কোন ক্লাসে পড়ো, কোন বোর্ড? My name is Kenisha Banerjee of class 6 of Kenjur Vidyalaya Bandel. আচ্ছা, আহ, তো আমরা স্যার যেগুলো পড়িয়েছেন তার মধ্যে সেলটা আমি আরেকবার একটু শুরু করব, ঠিক আছে? আমরা সেল নিয়ে পড়বো। তারপর স্যারের কাছ থেকে আমি একটু ডিটেল এটা নিয়ে নেবো যে স্যার কি কি পড়িয়েছেন। তারপর আমরা নতুন কিছুতে যাব। তো আমরা সেলটা প্রথমে আরেকবার একটু পড়ে নেবো, ঠিক আছে? অভিষিক্তা। অভিষিক্তা কোন ক্লাসে পড়ো? স্যার আমি 5 এ পড়ি। 5-এ পড়ো, আচ্ছা বেশ। আহ কোন বোর্ডে? স্যার ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, ফাইন। তো আমরা আমি একটু স্ক্রিন শেয়ারে যাই এবার। সেল নিয়ে পড়ি, সেল নিয়ে আবার একটু পড়ি, স্যার কি পড়িয়েছেন আমি একটু দেখি। তারপর আমরা পরের জিনিসে যাব, ঠিক আছে? স্যার পড়িয়েছেন তো সেলের ব্যাপারে এর আগে? ইয়েস স্যার। হুম হুম হুম, ঠিক আছে। আহ, আমি একটু স্ক্রিন শেয়ারে যাব। হুম, হুম। আমার শব্দ শুনতে কোনো প্রবলেম হচ্ছে না তো? না স্যার। ওকে। দেখা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, আমরা পড়বো আজ সেল। তো স্যার স্যার your voice is not coming. বলো, শুনতে পাচ্ছি। Sir, your voice was not coming.
না স্যার এখন শোনা যাচ্ছে, আগে শোনা যাচ্ছিল না। তাহলে বোধহয় ইন্টারনেট কানেকশনে একটু ফ্লাকচুয়েশন হয়েছে। যাই হোক, এবার বলো সেল সম্বন্ধে কি জানো, যে কোনো Sir, cell is a basic unit of life. কে বলার চেষ্টা করছে? শতদ্রু? Yes, sir. শতদ্রু বোধহয় এবার শুনতে পাচ্ছি, বলো। Sir, a cell is a basic unit of life. Everything is made up of cell. It is living organism with a simple or complex form. আচ্ছা, এটা তো ডেফিনেশন হয়ে গেল, একটু বোধহয় ইন্টারনেট ফ্লাকচুয়েট করছে, শতদ্রুর ওই জন্য শুনতে পেলাম না। আচ্ছা, আর কেউ আমায় বুঝিয়ে, আমি ঠিক ওইভাবে ডেফিনেশন মানে বইয়ে যেরকম ডেফিনেশন লেখা সেটা জানতে চাইনি। এটা সেল কি? গুড ইভিনিং স্যার। একটু বোধহয় Good evening, sir. ইন্টারনেট কানেকশনে হচ্ছে। শতদ্রুর আওয়াজ আমি শুনতে পাচ্ছি না। আমার আওয়াজ শুনতে পাচ্ছ বাকি সবাই? হ্যাঁ স্যার। Yes, sir. হুম। শতদ্রুর বোধহয় ইন্টারনেট কানেকশন একটু ফ্লাকচুয়েট করছে। যাই হোক, এনিওয়ান এলস, আর কেউ বলতে পারবে যে সেল কাকে বলে, বা সেল সম্বন্ধে কাকে বলে না, কি জানো? স্যার সেল হচ্ছে মানে আমাদের বডি সবথেকে ছোট পার্ট, মানে যেখান দিয়ে আমাদের বডি তৈরি হয়েছে, যেমন আর সেলসের মধ্যে মানে বিভিন্ন বিভিন্ন ধরনের কেমিক্যাল রিঅ্যাকশনস হতে থাকে, সেগুলোর মধ্যে ইভোপোরেশনসও ইনক্লুডেড। স্যার আপনার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে না। স্যার শোনা যাচ্ছে? অডিবল? শুনতে পারলে একটু রেসপন্ড করো, যে কোনো কেউ। Yes, sir. হুম। সবাই শুনতে পাচ্ছে? কোনো প্রবলেম হচ্ছে না? টিচমিন্ট এ কিছু একটা প্রবলেম হচ্ছিল, যার জন্য আমি জয়েন করতে পারছিলাম না। এখন ঠিকঠাক শোনা যাচ্ছে Yes, তো? sir. Clear. Yes, sir. কোনো ইয়েস প্রবলেম স্যার। নেই তো? ওকে ওকে, না স্যার। ঠিক আছে, ফাইন। তো আমরা সেল নিয়ে একটু বলার চেষ্টা করছিলাম। শতদ্রু, এইবার একটু বলো সেল সম্বন্ধে কি জানো? Sir, আমাদের পুরো বডিটা সেল দিয়ে বানানো হয়েছে। হুম হুম হুম, একদম। আর পুরো বডিটা সেল দিয়ে বানানো হয়েছে, বেশ। আর স্যার, সেলের কোনো মেমব্রেন নাই। সেলের মেমব্রেন নেই? সেলের মেমব্রেন আছে তো। না স্যার, সেলের তো মেমব্রেন বাউন্ড। সেলে কোনো মেমব্রেন বাউন্ড কি নেই? আচ্ছা, তুমি যেরকম বললে যে সেল দিয়ে আমাদের গোটা বডিটা বানানো হয়েছে, শুধু কি আমাদের, নাকি যে কোনো অর্গানিজমের, যে কোনো এভরি লিভিং লিভিং অর্গানিজম? অর্গানিজম। এভরি লিভিং অর্গানিজম, তাই তো? তাহলে যে কোনো লিভিং অর্গানিজমের বডি সেল দিয়ে তৈরি, এটা আমরা জানি, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে সেল কি জিনিস, না তো স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম, তাই না? ঠিক কিনা বলো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম। আচ্ছা, ইউনিট বলতে আমরা কি বুঝি? স্যার গ্রুপ। হ্যাঁ, স্যার গ্রুপ।
ইউনিট মানে গ্রুপ না। তো এখানে ইউনিট মানে হচ্ছে কোনো বড় জিনিসকে যখন আমরা কোনো ছোট জায়গায় ভাঙি, সবচাইতে স্মলেস্ট যে জায়গায় ভাঙতে পারি, লাইক ধরো একটা লিভিং অর্গানিজম, তাকে আমি স্মলেস্ট কোন জায়গায় গিয়ে লিভিং বলতে পারবো না, সেল। তো সেল হচ্ছে সবচাইতে ছোট লিভিং এন্টিটি একটা লিভিং অর্গানিজমের, সেই জন্য আমরা সেলকে বলতে পারি যে স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম। একটা সেল এরকম কয়েক ট্রিলিয়ন সেল দিয়ে আমাদের বডি তৈরি। তো একটা সেল ইন্ডিভিজুয়ালি একা যা ফাংশন করে, আমরা সবাই, আমার সবকটা সেল মিলে কিন্তু সেই ফাংশন গুলোই রিপিট করে, যার জন্য আমাদের এন্টায়ার লিভিং অর্গানিজমের ফাংশনও সেইটা। কি বললাম, বোঝা গেল? তাহলে স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট আমরা বলি যে কারণে সেলকে অফ লিভিং অর্গানিজম। কি বললাম, বোঝা গেল? Yes, sir. তাহলে যে কোনো লিভিং অর্গানিজম, তার মধ্যে সবচাইতে ছোট লিভিং যে জিনিসটা থাকে সেটাই কিন্তু সেল। লাইক আমি যদি লিভিং হই, আমার একটা সেল কিন্তু লিভিং, কিন্তু আমরা যদি সেলকেও ভেঙে ফেলি, সেলের নিচে যদি যাই, তাহলে কিন্তু তখন আর আমরা সেটাকে লিভিং বলতে পারবো না। অ্যাকচুয়ালি যে কোনো লিভিং অর্গানিজম তো নন লিভিং সাবস্টেন্স দিয়েই তৈরি। আমরাও নেচারে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় সেগুলো দিয়েই তৈরি, বাট আমাদের মধ্যে ডেফিনেটলি এমন কিছু ফিচার্স আছে যার কারণে আমরা নিজেদের লিভিং বলি। তাহলে সবচাইতে ছোট লিভিং এন্টিটি কিন্তু সেল। সেটা যদি আমি স্ট্রাকচারের দিক দিয়েও ভাবি, সেটা যদি আমি ফাংশনের দিক দিয়ে ভাবি, তাহলেও কিন্তু তাই। লাইক ধরো একটা বাড়ি তৈরি হয়েছে, তাহলে বাড়িটার স্ট্রাকচার কি, স্ট্রাকচারাল ইউনিট কি, আমরা কি বলবো? Sir, bricks. ব্রিক্স। তো একটা বাড়ি যখন ব্রিক্স দিয়ে, সিমেন্ট ইজ নট স্ট্রাকচারাল ইউনিট। আমি যদি সবচেয়ে স্যার আমি ছোট ওটা বলতে ইউনিটটা, চাই। সিমেন্ট তো জাস্ট ইট গুলোকে জোড়ার জন্য ইউজ হয়, তাই না? তো আমি যদি সবচেয়ে ছোট জায়গাটা ভাবি, বাড়িটা যে জিনিসটা দিয়ে তৈরি হয়েছে, দ্যাট ইজ আ ব্রিক। তো সেটা কিন্তু স্ট্রাকচারাল ইউনিট হয়ে যায়। তেমনি আমাদের বডি সবচেয়ে ছোট লিভিং যে জিনিসটা দিয়ে তৈরি হয়েছে, দ্যাট ইজ সেল। ক্লিয়ার? বোঝাতে পারলাম আমি? Yes, sir. দেন একটা Yes, সেলের sir. মধ্যে কি থাকে? সেলের মধ্যে আমরা দেখবো দুটো জিনিস থাকে, না তো যে কোনো সেলের একটা মেমব্রেন থাকে, থাকতেই হবে। কি থাকে? একটা মেমব্রেন থাকে, লাইক দিস। দেন এটাকে আমরা বলবো কি? সেল মেমব্রেন। কি বলবো? সেল মেমব্রেন। সেল মেমব্রেন, তাই তো? তাহলে এই সেল মেমব্রেনের ভেতরে যে জিনিসটা আছে, এই যে পার্টটা, এই সেল মেমব্রেনের ভেতরে যে জিনিসটা আছে, তাকে আমরা বলবো প্রোটোপ্লাজম। কি বলবো? তাকে আমরা বলবো প্রোটোপ্লাজম। Protoplasm. তাহলে একটা সেলের দুটো পার্ট আছে, কি কি? Sir, cell membrane বলো। আর protoplasm. সেল Sir, cell মেমব্রেন membrane আর আর protoplasm. এক্স্যাক্টলি, সেল মেমব্রেন আর প্রোটোপ্লাজম। তাহলে এইখান থেকে আমরা সেলকে আরেকভাবে ডিফাইন করতে পারি, আমরা কি বলবো? সেল ইজ মেমব্রেন বাউন্ড প্রোটোপ্লাজম। আমাকে এমন কিছু কথা বলতে হবে যেগুলো সব সেলের ক্ষেত্রেই চলে, ঠিক আছে? তাহলে মেমব্রেন বাউন্ড প্রোটোপ্লাজম। তাহলে এই যে দুটো জিনিস আমি বললাম, এই দুটো জিনিসকে যদি আমি এক করে দিই, তাহলে সেল ব্যাপারটা কিরকম দাঁড়াবে? না তো সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম হুইচ ইজ অ্যাকচুয়ালি মেমব্রেন বাউন্ড প্রোটোপ্লাজম। কি বললাম, বোঝা গেল? যে কোনো সেল কিন্তু এই দুটো, আমার যে কোয়ালিটি, সেই দুটো কোয়ালিটিকে মেনে চলবে। ফার্স্টলি, it should be structural and functional unit of that living organism, and every cell, each and every cell, আমাদের পৃথিবীতে যত সেল আমরা দেখতে পাবো, তারা কিন্তু অ্যাকচুয়ালি দে আর মেমব্রেন বাউন্ড প্রোটোপ্লাজম। তো এই জায়গাটা বুঝতে পারলাম যে আমরা সেল ব্যাপারটা কি। হ্যাঁ স্যার। Yes, sir. বেশ, তাহলে আমরা যদি সেলের ক্যারেক্টারিস্টিক ফিচার দেখি, আমরা ক্যারেক্টারিস্টিক ফিচার, তাহলে দেখবো আমরা যে কিছু কিছু লিভিং অর্গানিজম আছে, তাদের এন্টায়ার সেলটা দিয়েই তারা বেঁচে থাকে, একটা সিঙ্গেল সেল। তাদের আমরা কি বলি বলতো? স্যার ইউনিসেলুলার অর্গানিজম, যেমন অ্যামিবা। ভেরি গুড,
ভেরি গুড, ভেরি গুড। স্যার তাহলে অ্যামিবা অ্যামিবা। তাহলে যাদের একটা হাইড্রা মাত্র সেল আছে তাদের আমরা বলবো ইউনিসেলুলার। আরেকটা কি বললে? স্যার আমি একটা স্যার এক্সাম্পল অ্যামিবা বললাম স্যার হাইড্রা হ্যাঁ, এক্সাম্পল একটা তো অ্যামিবা, আরেকটা হাইড্রা হাইড্রা ইউনিসেলুলার নয়, ব্যাকটেরিয়া। অ্যামিবা ইউনিসেলুলার। ব্যাকটেরিয়া ইজ অলসো ইউনিসেলুলার, হ্যাঁ ব্যাকটেরিয়া। হাইড্রা কিন্তু ইউনিসেলুলার নয়, হাইড্রা অনেক সেল থাকে। তাহলে যাদের অনেক সেল থাকে তাদের কি বলবো? স্যার মাল্টিসেলুলার মাল্টিসেলুলার, মাল্টিসেলুলার মাল্টিসেলুলার। তাহলে আমরা একটা স্যার জিনিস দেখলাম যে, হ্যাঁ বলো। স্যার বলছি ইউনিসেলুলারে ক্ল্যামিডোমোনাস হবে না? হ্যাঁ, ক্লামাইডোমোনাসও হবে, ক্লামাইডোমোনাস হবে, দেন অ্যামিবা হবে, দেন ব্যাকটেরিয়া হবে, দে আর অল ইউনিসেলুলার। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি ছোট ছোট করে। কি কি বললে তোমরা? যেটা বললে আমি সেটাই লিখে দিচ্ছি। বলো অ্যামিবা, স্যার দেন ক্ল্যামিডোমোনাস ক্লামাইডোমোনাস, দেন আর কি বললে? ব্যাকটেরিয়া, তাই তো? ব্যাকটেরিয়া দে আর অল ইউনিসেলুলার। ঠিক আছে, মাল্টিসেলুলার কে কি হবে বলো? স্যার হাইড্রা বেশ, স্যার হাইড্রা, হিউম্যান হিউম্যান, ইনসেক্টস দেন হিউম্যান, অ্যানিমালস, এনি অ্যানিমালস, তাই তো? অ্যানিমালস, ইয়েস স্যার প্ল্যান্টস, দে আর অল মাল্টিসেলুলার, তাই তো? তাহলে যারা ইউনিসেলুলার তাদের ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা মাত্র সেল থাকে, একটা সেল দিয়েই এটা সবকিছু করে। আর যারা মাল্টিসেলুলার তাদের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো সেল থাকে, তাই না? সেই Yes, sir. কারণেই আমরা বলতে পারি যে যে কোনো একটা মাল্টিসেলুলার যে কোনো অর্গানিজম, লাইক ধরো হিউম্যান, তার মধ্যে তো অনেকগুলো ফাংশন হচ্ছে। লাইক আমরা ব্রিথ করছি, আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে বডির মধ্যে, আমাদের ডিফারেন্ট মেটাবলিক অ্যাক্টিভিটি হচ্ছে। মেটাবলিক অ্যাক্টিভিটি মানে কি না, তো যে সমস্ত কেমিক্যাল রিয়াকশনস গুলো আমাদের বডির মধ্যে হচ্ছে। তাহলে দিস অল থিংস আর স্যার হ্যাপেনিং ইনসাইড সেল। স্যার বোঝা গেল? বলো। ইয়েস স্যার। স্যার আমি বলছিলাম যে মানে সে মানে কেমিক্যাল রিঅ্যাকশনস তো মানে সেলসের মধ্যেও তো হয়, মানে যেমন ইভাপোরেশনস তো হয়, ইভাপোরেশন। ইভাপোরেশন কেমিক্যাল রিয়াকশন না, ইভাপোরেশন একটা ফিজিক্যাল ব্যাপার, ফিজিক্যাল সরি স্যার। ফেনোমেনন। ঠিক আছে, কেমিক্যাল রিয়াকশন হ্যাঁ স্যার। যেগুলো আমাদের হিউম্যান বডিতে, যে কেমিক্যাল রিয়াকশনস গুলো হয় তাদের আমরা কালেকটিভলি বলবো মেটাবলিজম। কি বলবো? স্যার মেটাবলিজম। মেটাবলিক। তাহলে মেটাবলিজম কি বলবো? মেটাবলিজম। মেটাবলিজম। তাহলে মেটাবলিজম মানে কি? আমরা বলবো যে ইজ আ সাম টোটাল অফ chemical reactions occurring inside a cell, occurring inside a cell, তাই তো? এবার সেলের মধ্যে যে কেমিক্যাল রিয়াকশনস গুলো হয়, আমাদের হিউম্যান বডির মধ্যেই সেই কেমিক্যাল রিয়াকশনস গুলো হয়। লাইক আমাদের রেসপিরেশন হয়, নিশ্চয়ই শুনেছো, ইয়েস স্যার তাই না? আমাদের নিউট্রিশন হয়, নিশ্চয়ই শুনেছো। আমাদের এক্সক্রিশন হয়, শুনেছো। তাহলে এই যে ব্যাপারগুলো, এগুলো আমাদের ডিফারেন্ট ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি। কি বললাম? ডিফারেন্ট ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি মানে আমাদের বেঁচে থাকতে গেলে কিন্তু এই জিনিসগুলো করতে হয়। ঠিক আছে, এবার কথা হচ্ছে এই যে অ্যাক্টিভিটি গুলো যেগুলো আমরা করছি অ্যাজ এ হিউম্যান, যেগুলো আমায় করতে হচ্ছে, ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, all of these activities are also occurring inside a cell. একটা সেলের মধ্যেও কিন্তু এই অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে। সেই কারণেই আমরা সেলকে কিন্তু ফাংশনাল ইউনিট বলছি। কি বলছি? ফাংশনাল ইউনিট। আর স্ট্রাকচারাল ইউনিট কেন বলছি? কেন স্ট্রাকচারাল ইউনিট বলছি? কারণ আমাদের স্যার বডিটা, স্যার সেল বল। মেমব্রেন আর প্রোটোপ্লাজমস আছে তার মধ্যে। স্যার না, সেল তার মেমব্রেন জন্য আর তো প্রোটোপ্লাজম। স্যার তার আমি জন্য বলছি যে স্ট্রাকচারাল
সেলগুলো সব মিলে টিস্যু হয়, স্যার টিস্যু গুলো মিলে অর্গান হয়, স্যার অর্গান গুলো হুম অর্গান সিস্টেম হয়, হুম সেটা দ্বারা আমাদের গোটা হিউম্যান বডিটা তৈরি হয়ে থাকে, স্যার ওই জন্য হুম স্ট্রাকচারাল ইউনিট বলা হয়। ভেরি গুড। তার মানে সবচেয়ে জাস্ট যেরকম বললাম, একটা বাড়িকে আমি যদি ধরো এমন ভাবে ভাঙতে পারি, খুব মন দিয়ে শুনবে, একটা বাড়িকে আমি এমন ভাবে ভাঙছি যাতে সেখান থেকে আমি যে জিনিসগুলো পাবো সেই জিনিসগুলো দিয়ে আমি আরেকটা বাড়ি তৈরি করতে পারি, তাহলে আমি কোন লেভেল অব্দি ভাঙতে পারি বলো তো? সবচেয়ে ছোট কোন ইউনিট অব্দি ভাঙতে পারি? স্যার স্যার ব্রিকটাকে স্টার্ট আরো করতে আরো বুঝতে পারি। ব্রিক্স অব্দি ভাঙতে পারি। আমি যদি ব্রিককেও ভেঙে ফেলি না, তাহলে সেইটা দিয়ে আরেকটা নতুন বাড়ি তৈরি করতে পারবো? না স্যার। হ্যাঁ, পারবো না না। স্যার। তাহলে আমি যদি একটা বাড়িকে ভেঙে সেখান থেকে যে জিনিসগুলো পাবো সেইটা দিয়ে আরেকটা নতুন বাড়ি তৈরি করতে পারি, তাহলে আমি ব্রিক লেভেল অব্দি ভাঙতে পারবো, তার চেয়ে নিচে তো আর ভাঙতে পারবো না। আমরা ব্রিককেও ভাঙতে পারি, কিন্তু ব্রিককে ভাঙলে তো আর তাই দিয়ে আমি নতুন বাড়ি তৈরি করতে পারবো না। কি বললাম বুঝতে পেরেছো? তো ইন দ্যাট স্যার ওয়ে, বলো। স্যার ওই যে রেসপিরেশন ওগুলো বললেন না, ওগুলো আমি জানি না। রেসপিরেশন, নিউট্রিশন, এক্সক্রিশন, এগুলো হচ্ছে আমাদের ডিফারেন্ট ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি। ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি মানে হচ্ছে, ধরো এই যে আমি বাতাস নিচ্ছি, বাতাস ছাড়ছি, তো নিশ্চয়ই জানো হ্যাঁ আমরা স্যার। অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইড ছাড়ি, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে অক্সিজেন তো নিশ্চয়ই আমাদের বডির ভেতরে গিয়ে কিছু একটা তো করে, অক্সিজেনের তো কিছু একটা রোল আছে, ঠিক তো? হ্যাঁ স্যার। হ্যাঁ তো স্যার। অক্সিজেন অ্যাকচুয়ালি আমাদের এনার্জি তৈরি করতে আমরা অক্সিজেনকে ইউজ করি। আমাদের বডিতে আমাদের বিভিন্ন কাজ করার জন্য যে এনার্জি দরকার, সেই এনার্জি পাওয়ার জন্য আমাদের অক্সিজেনকে ইউজ করতে হয়। কি বললাম বোঝা গেল? তাহলে সেই প্রসেসটাকে আমরা বলি নিউট্রিশন। ইয়েস স্যার। ঠিক আছে, সরি, সেই প্রসেসটাকে আমরা বলি রেসপিরেশন। ঠিক আছে। আবার ওকে স্যার। রেসপিরেশন হতে গেলে আমার বডির ভেতরে কিছু একটা থাকা দরকার অ্যাকচুয়ালি, যেটা থেকে আমি রেসপিরেশন করব। লাইক আমি খুব সিম্পল এক্সাম্পল দিয়ে যদি বোঝাই, ধরো একটা একটা গাড়ি চালাতে গেলে তাতে তেল ভরতে হয় না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে ইন দ্যাট ওয়ে আমাকে আমার হিউম্যান বডিটাকে চালাতে গেলেও আমার মধ্যে কি ভরতে হবে বলো তো? অক্সিজেন। না, অক্সিজেন তো কার্বন ডাই লাগবে, অক্সাইড। সেটা অন্য জিনিস না। বডিতে আমরা কার্বন ডাই অক্সাইড ভরি না। একটা গাড়ি চালাতে গেলে যেরকম গাড়িকে তেল দিতে হবে, স্যার তেমনি আমার ফুড নিচে লাগবে, ফুড। এক্স্যাক্টলি ফুড লাগবে, তাই তো? তাহলে ফুডটা আমাদের ফুয়েলের কাজ করছে, তাই তো? দেন শুধু হ্যাঁ স্যার। একটা গাড়িতে তেল ভরলেই কি গাড়ি চলবে? না স্যার। গাড়ির ইঞ্জিনটা স্টার্ট দিতে হবে না? হ্যাঁ স্যার। তাহলে গাড়ি যখন ইঞ্জিনটা স্টার্ট দিচ্ছি, তখন কিন্তু আমরা বাতাসের অক্সিজেন ইউজ করি। ঠিক একই রকম ভাবে আমাদের বডির মধ্যে ফুয়েল হিসেবে যে ফুড আছে, সেই ফুডটাকে পুড়িয়ে এনার্জি বার করার জন্য কিন্তু আমাদের অক্সিজেন দরকার। কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটায় কি শুধুই আমার যে কাজ, অর্থাৎ গাড়িটা চালানো, সেটা হবে? আমার আনওয়ান্টেড কিছু হবে না? কি মনে হয়? একটা গাড়িতে আমি তেল স্যার ভরলাম, গাড়িটা। স্টার্ট দিলাম, গাড়ি চালু হয়ে গেল, তাই না? তো গাড়ি যখন চলছে আমার কাজ হচ্ছে, ডেফিনেটলি আমি চেয়েছি যে গাড়িটা চলুক, কিন্তু কথা হচ্ছে আমার আনওয়ান্টেড কিছু কি হচ্ছে যখন গাড়িটা চলছে? ইঞ্জিনে যখন তেলটা পুড়ছে, এমন কিছু কি তৈরি হচ্ছে যেটা আমার কোনো দরকার নেই? ইয়েস স্যার, মানে সেটা কি তৈরি হচ্ছে স্যার বলো স্যার আগে? স্মোক ফিউমস তৈরি হচ্ছে। স্যার ফিউমস তৈরি এক্স্যাক্টলি, হচ্ছে। এক্স্যাক্টলি। স্মোক যেটা তৈরি হচ্ছে সেটাকে কি করতে হচ্ছে? বাইরে বের করে দিতে হচ্ছে না? হ্যাঁ স্যার। তাহলে সেল ঠিক একই প্রসেসে চলে। সেলকে প্রথমে ফুয়েল দিতে হয়, সেই ফুয়েলটা কিসের মাধ্যমে দিই আমরা? ফুড। ঠিক অক্সিজেন। আছে। ফুড ইজ অক্সিজেন। না, হ্যাঁ নট স্যার। অক্সিজেন, নট অক্সিজেন। সেলকে ফুয়েল মাই আমরা মিস্টেক। কি দিয়ে দিই? ফুড। ফুড আমরা যে দিদি। ফুডটা খাই, সেই ফুডটা আমাদের সব সেলের কাছে চলে যায়। তাহলে ফুডটা কি দাঁড়ালো? ফুয়েল আমাদের, ঠিক তো? হ্যাঁ স্যার। ঠিক কিনা বলো? তাহলে স্যার এই যে প্রসেস, আমরা এই যে ফুড দিচ্ছি, এই প্রসেসকে আমরা বলবো নিউট্রিশন। কি বলবো? নিউট্রিশন। 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 দেন ইঞ্জিনটা যেরকম স্টার্ট দিচ্ছি অক্সিজেন দিয়ে, ইঞ্জিনটা চালু হচ্ছে, ঠিক একইভাবে আমরা অক্সিজেন নিচ্ছি এবং সেই অক্সিজেন দিয়ে কিন্তু আমাদের যেটা ফুড, সেটাকে পোড়াচ্ছি, সোজা কথায়।
উই আর বার্নিং দ্যাট ফুড, তাই তো? তাহলে তার জন্য অক্সিজেন Yes, sir. লাগছে, সেই প্রসেসকে আমরা বলবো রেসপিরেশন। কি বলবো? Respiration. এক্স্যাক্টলি। এবং এই যে প্রসেসটা, ঠিক যেরকম ইঞ্জিনের ধোঁয়া তৈরি হয়, তেমনি আমাদেরও কিছু আনওয়ান্টেড জিনিস তৈরি হচ্ছে, তাই তো? সেই আনওয়ান্টেড কার্বন জিনিসগুলো ডাইঅক্সাইড। সেলের, কার্বন ডাই অক্সাইড Sir, বলতে পারি। carbon তাহলে dioxide, urine. এক্স্যাক্টলি, তাহলে এই জিনিসগুলো আমাদের কি করতে হচ্ছে? বের করে দিতে হচ্ছে বডি থেকে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে তাকে আমরা বলবো এক্সক্রিশন। কি বলবো? Excretion. তাহলে এই যে অ্যাক্টিভিটি গুলো, আমাদের বেঁচে থাকতে গেলে এই অ্যাক্টিভিটি গুলো আমাদের করতেই হবে। এই ধরনের অ্যাক্টিভিটি গুলোকে আমরা বলছি ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস। কি বলছি? ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস। এবার এই Physiological. ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস গুলো আমি করছি, এই ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস গুলো কিন্তু অ্যাকচুয়ালি কে করছে? সেল করছে, সব সেল করছে আমার বডির। বুঝতে পেরেছো? আমি হ্যাঁ, বলছি যে আমি রেসপায়ার করছি বা আমার নিউট্রিশন হচ্ছে বা আমি এক্সক্রিশন করছি, তা কিন্তু নয়। আমার বডির সব সেল এক্সক্রিশন করছে, আমার বডির সব সেলের নিউট্রিশন হচ্ছে, আমার বডির সব সেলের রেসপিরেশন হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা সেলকে কিন্তু বলেছি ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম। মাথায় থাকবে? হ্যাঁ স্যার। আর লাস্ট আমি একটা লিভিং অর্গানিজমকে কোন অবধি ভাঙতে পারছি? সেল অবধি। সেই জন্য সেলকে স্যার আমরা সেল বলছি পর্যন্ত। সেই জন্য আমরা সেলকে বলছি স্ট্রাকচারাল ইউনিট অফ লিভিং অর্গানিজম। ক্লিয়ার? Excuse me, ইয়েস sir. স্যার। হ্যাঁ বলো। স্যার আমি বলছি সেলকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে স্যার আমরা নন লিভিং জিনিস পাবো, যেমন স্যার অ্যাটম, স্যার অ্যাটম, হুম তারপরে নিউক্লিয়াস, ওগুলো স্যার ওগুলো তো নন লিভিং হুম গুলো, ওগুলো ওগুলো স্যার ওই পর্যন্ত আমরা এক্স্যাক্টলি যেতে পারি। এক্স্যাক্টলি আমরা সেল লেভেল অবধি লাস্ট লিভিং বলতে পারি। আমি যদি সেলকেও ভেঙে ফেলি না, তাহলে আমি সেখানে গিয়ে প্রথমত পাবো কিছু কম্পাউন্ডস, ঠিক আছে? আমি যদি সেই কম্পাউন্ডস গুলোকেও ভেঙে ফেলি, কম্পাউন্ডস মানে মলিকিউলস, ঠিক আছে? সেই মলিকিউলস গুলোকেও যদি আমি ভেঙে ফেলি, দেন আই উইল গেট সাম অ্যাটমস। তাহলে অ্যাটমস বা মলিকিউল এই লেভেলে যদি আমি যাই, সেটা কিন্তু নন লিভিং। বাট অনেক অ্যাটমস, অনেক মলিকিউল মিলে একটা কমপ্লেক্স এন্টিটি তৈরি করছে, তার মধ্যে কিছু ফিচার্স আছে যেগুলো খুব ইউনিক, সেই জন্য তাকে আমরা বলছি লিভিং এন্টিটি। তাহলে লিভিং এন্টিটির একদম শেষ ভাগ, যেখানে গিয়ে আর ভাঙা যায় না, দ্যাট শুড বি সেল। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। বেশ। তাহলে সেলকে ডিফাইন আমরা কিভাবে করছি? সেলকে যখন আমরা ডিফাইন করব, আমাদের দুটো পয়েন্ট যেন মাথায় রাখতে হবে। একটা, সেল কিভাবে তৈরি হয় সেইটা আমরা বলবো, এবং অবশ্যই তোমরাও যেটা বললে যে স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম, সেটাও আমায় বলতে হবে। তাহলে আমি বলবো মেমব্রেন বাউন্ড প্রোটোপ্লাজম, দ্যাট ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম, তাকেই আমি বলছি সেল। ঠিক? হ্যাঁ স্যার। তাহলে স্যার। এনি সেল, হ্যাঁ বলো। সরি স্যার। স্যার স্যার দাঁড় করালাম, কিন্তু আমি বলছি মাইটোকন্ড্রিয়া ইজ এ পার্ট অফ দ্য সেল, সেটা কেন বলা হয়? মাইটোকন্ড্রিয়া ইজ এ পার্ট অফ দ্য সেল। আচ্ছা, আমরা সেলের ভেতরে যখন ঢুকবো, আমরা দেখবো যে আমরা প্রোটোপ্লাজমকে ভাগ করতে পারি। প্রোটোপ্লাজমে দেয়ার আর ডিফারেন্ট পার্টস অফ প্রোটোপ্লাজম, ঠিক আছে? সেখানে সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজমের সেল অর্গানেলস আছে, তার মধ্যে একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো এটা কিন্তু সাবসেলুলার লেভেল। আমরা যখন সেলের ভেতরে ঢুকছি, তখন আমরা কিন্তু এই সেল অর্গানেল গুলো নিয়ে আলোচনা করবো আমরা একটু, ঠিক আছে? ঠিক আছে স্যার। হুম। তাহলে আমি কিন্তু মাইটোকন্ড্রিয়া ইটসেলফ, একটা মাইটোকন্ড্রিয়াকে লিভিং বলতে পারবো না। ইট ইজ অনলি লিভিং ওয়েন ইট ইজ ইনসাইড আ সেল। সিঙ্গেল একটা মাইটোকন্ড্রিয়াকে কিন্তু আমরা লিভিং ইউনিট বলতে পারবো না। তখনই বলতে পারবো যখন সেটা একটা সেলের মধ্যে আছে, বিকজ স্মলেস্ট লিভিং ইউনিট কিন্তু সেল। বুঝতে পারলাম? স্যার কিন্তু এখনো ডাউট আছে একটা, মানে বলো, আমি ঠিক কোয়েশ্চেনটা সব আমার ডাউট নিজের ক্লিয়ার করো। কোয়েশ্চেনটা উত্তর পেলাম না, মানে আপনি হয়তো পরে বলবেন, হয়তো আমি বুঝতে পারিনি, কিন্তু হুম। সেলটা মানে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস কেন বলে, মানে কিসের জন্য, এটা একটা কারণটা কি? মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস অফ সেল বলা হয়? আচ্ছা, সেল সম্বন্ধে তুমি এর আগে পড়েছো, তাই তো? তাহলে সেলের ভেতর যে না স্যার, মাইটোকন্ড্রিয়া স্যার পড়োনি? পড়িনি। পড়োনি? না স্যার, আচ্ছা, মানে এই আমি যে একটা ফোনেই পড়েছি স্যার। আচ্ছা, বেশ বেশ বেশ। আমি এই যে প্রসেসটা বললাম যে রেসপিরেশন হয়, তাই তো?
হ্যাঁ তাই না? স্যার, তাহলে রেসপিরেশনের হ্যাঁ স্যার। পারপাস কি? আমাদের গাড়ির এক্সাম্পলটা মনে করো, গাড়ির পারপাস কি? হোয়াট ইজ দ্য পারপাস অফ ড্রাইভিং আ কার? স্যার আমি একটা as গাড়ি I Sir, যদি to ড্রাইভ move করি, from one place to another. হুম, Sir, to move from one place to another. এক্স্যাক্টলি, টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, তাই তো? তাহলে টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, গাড়ি চালাতে গেলে আই নিড টু ইউটিলাইজ এনার্জি, তাই না? yes স্যার। তাহলে Yes, এনার্জিটা sir. আমায় ফ্রি করতে হবে, হুম, তাই না? ধরো আমি হ্যাঁ স্যার। যখন গাড়ির ইঞ্জিনের মধ্যে তেল ভরছি, পেট্রোল ভরছি, তো পেট্রোলের মধ্যে কিন্তু সেই এনার্জিটা স্টোরড আছে, তাই তো? হ্যাঁ স্যার। আমায় কি করতে হবে? পেট্রোলের মধ্যে সেই এনার্জিটাকে বার করে নিয়ে তার থেকে ইঞ্জিন চালাতে হবে। ইঞ্জিন চললে সেইটা দিয়ে চাকা ঘুরবে, আমি মুভ করতে পারবো, তাই না? হ্যাঁ স্যার। তাহলে তার জন্য আমরা কি করছি? গাড়ির ইঞ্জিনের মধ্যে উই আর বার্নিং দ্যাট ফিউয়েল, আমরা পেট্রোলকে জ্বালাচ্ছি, জ্বালিয়ে এনার্জিটাকে ফ্রি করছি, সেই এনার্জিটাকে ইউটিলাইজ করছি করে গাড়িটা চড়ছি, তাই তো? হুম, ক্লিয়ার? সেল yes স্যার। সেম ফ্যাশনে কাজ করে, সেম ফ্যাশনে কাজ করে। তাহলে আমি যে খাবারটা খাচ্ছি সেটা আলটিমেটলি কার কাছে পৌঁছচ্ছে? সেলের সেলের কাছে। কাছে। আমরা এই প্রসেসটাকে কি বলে বললাম? নিউট্রিশন। ভেরি গুড, নিউট্রিশন। আমি যে খাবারটা খাচ্ছি আলটিমেটলি দ্য সেল ইজ গেটিং দ্যাট ফুড। yes স্যার। এটা অনেকটা আমরা গাড়ির ইঞ্জিনটাকে ফিউয়েল ভরছি তার সাথে আমরা তুলনা করতে পারি, তাই না? দ্য প্রসেস ইজ আ ফিজিওলজিক্যাল প্রসেস এন্ড দ্যাট ইজ কল্ড নিউট্রিশন, ঠিক আছে? এবার নেক্সট স্টেপ yes কি স্যার। হবে? আমি এই ফুডটাকে জ্বালাবো, পোড়াবো। আই উইল বার্ন দ্যাট ফুড, জাস্ট লাইক ইন কেস অফ আ কার, আই হ্যাভ বার্ন দ্যাট ফিউয়েল। পেট্রোলকে আমি পুড়িয়েছি, পুড়িয়ে এনার্জিটাকে ফ্রি করেছি, আমি এখানে সেম জিনিস করব, ফুডটাকে আমি পোড়াবো, তাই তো? পোড়াতে গেলে আমার কি Yes. লাগবে? অক্সিজেন লাগবে, তাই তো? হ্যাঁ স্যার। অক্সিজেন দিয়ে যখন আমি ফুডটাকে পোড়াবো, এনার্জিটা ফ্রি হবে, আর আমি সেই এনার্জিটাকে ইউটিলাইজ করব। এই প্রসেসটাকে আমরা কি বলে বলেছি? স্যার সরি স্যার, নিউট্রিশন না স্যার, এক্সক্রিশন স্যার। না না, Respiration. এক্সপ্রেশন হচ্ছে এই প্রসেসে যেগুলো আনওয়ান্টেড জিনিস হবে সেগুলোকে বের করে দেওয়া, সরি ঠিক আছে? তাহলে এই হ্যাঁ যে স্যার। জ্বালাচ্ছি, যখন জ্বালিয়ে এনার্জিটাকে ফ্রি করছি, দ্যাট প্রসেস ইজ কল্ড রেসপিরেশন। কি বলে? রেসপিরেশন। ভেরি গুড। তাহলে রেসপিরেশনে সোজা কথায় কি হচ্ছে? আমি যদি বলি রেসপিরেশন, তাতে আমি কি করছি? স্যার ফিউলটা বার্ন Respiration. করছি মানে। রেসপিরেশনে আমি ফুডকে পোড়াচ্ছি, তাই তো? নিউট্রিশন করে যে ফুডটা আমি সেলে পাঠিয়েছিলাম, রেসপিরেশন প্রসেসে আমি কি করছি? আই এম বার্নিং দ্যাট ফুড, তাই না? এবং Yes, তার sir. রেজাল্ট কি আসছে? এনার্জি ইজ রিলিজড। কি হচ্ছে? এনার্জি রিলিজ হচ্ছে। এনার্জি ইজ রিলিজড। এবার কথা হচ্ছে, এই এনার্জিটাকেই তো আমি ইউটিলাইজ করছি আমার লিভিং এর জন্য, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে যখন এনার্জি ইজ রিলিজড হয়, এনার্জি রিলিজ হলে না আমাদের বডিতে একটা কম্পাউন্ড তৈরি হয়, তার নাম কেউ বলতে পারবে? স্যার কোনটা যখন হবে? এনার্জি যখন রিলিজ হয়, তখন আমাদের বডিতে একটা কম্পাউন্ড তৈরি হয়। সেই কম্পাউন্ডের নাম কারোর জানা আছে? স্যার কোনটা হবে স্যার সেই ওটা? কম্পাউন্ডকে সেই কম্পাউন্ডকে আমরা বলি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। কি বলি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট, বা একে আমরা বলি এটিপি। কি বলি? এটিপি। এটিপি, ঠিক আছে? তাহলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট দিয়ে কি হয়? এনার্জি রিলিজড হয়, হ্যাঁ তাই স্যার। না? তাহলে সোজা কথা আমি বলতে পারি যে এই রেসপিরেশন প্রসেসটা কি হচ্ছে? এটিপি তৈরি হচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। ক্লিয়ার? স্যার না এবার বুঝতে পারলে আমায় বলবে। স্যার না এইখান পর্যন্ত বুঝতে পেরেছি। হুম, আমি আসছি, তোমার মাইটোকন্ড্রিয়া আমার মাথায় আছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে অ্যাডিনোসিন ট্রাইফসফেটে আমার এনার্জি রিলিজ হচ্ছে, এবং এই এটিপি যেটা তৈরি হয় না, এতক্ষণ ধরে এত কিছু বললাম, এই এটিপি তৈরি হয়, এটাই অ্যাকচুয়ালি হয় ইনসাইড মাইটোকন্ড্রিয়া। কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া। তাহলে ইনসাইড মাইটোকন্ড্রিয়ায় কিন্তু আমাদের এটিপি তৈরি হয়। দ্যাটস ওয়াই আমাদের এটিপি কি দেয়? এনার্জি দেয় তো। হ্যাঁ স্যার।
এবার সেই এনার্জিটা হয় এটিপি। এনার্জি তৈরি হচ্ছে, এনার্জি রিলিজ হচ্ছে, তার মানে এনার্জি তো অ্যাকচুয়ালি তৈরি করা যায় না। এনার্জি রিলিজ হচ্ছে তার মানেই আমাদের কি তৈরি হচ্ছে? এটিপি তৈরি হচ্ছে। তাহলে এটিপি এটিপিটা তৈরি হচ্ছে কোথায়? মাইটোকন্ড্রিয়ায়। হ্যাঁ স্যার। সেই কারণে আমরা মাইটোকন্ড্রিয়াকে বলছি পাওয়ার হাউস অফ দ্য সেল। স্যার বুঝতে পেরেছি এবার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমরা মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে ডিটেলে পড়বো আর একটু পরে পড়বো। ঠিক আছে, আগে আমরা বেসিক সেলের কিছু ক্যারেক্টারিস্টিক্স এটসেট্রা এগুলো একটু জেনে নিই। তাহলে সেল ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম, যেটা কিনা মেমব্রেন বাউন্ড প্রোটোপ্লাজম, তাই তো? দেন দেয়ার আর আচ্ছা সাম লিভিং অর্গানিজমস যাদের একটাই সেল থাকে, তাদের বলছি ইউনিসেলুলার। দেয়ার আর সাম লিভিং অর্গানিজমস দে হ্যাভ মাল্টিপল সেলস। কে একজন বললো যে সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে অর্গান সিস্টেম, তার থেকে লিভিং অর্গানিজম, তাহলে দ্যাট মাস্ট বি আ মাল্টিসেলুলার অর্গানিজম, তাই না? কারণ ইউনিসেলুলার অর্গানিজমের তো এত কিছু থাকে না, শুধু একটা সেল থাকে। ঠিক? এই অবধি বুঝতে কিছু অসুবিধা নেই আমাদের, আছে? না স্যার। বেশ, তাহলে আমরা একটু No, sir. সেলের সেলের একটু ডিসকাভারি পার্টে চলে যাই। সেলের ডিসকাভারি পার্টে, তাহলে সেলের ডিসকাভারি পার্টে আমরা কি জানবো এবার? সেল রিলেটেড আমি যা বলবো? ডিসকাভারি হয়েছে, কে কি করেছে, বলো। বলো। Sir, it was discovered by Robert Hooke. ফাইন, তাহলে প্রথম নাম যেটা এলো দ্যাট ইজ রবার্ট হুক। স্যার রবার্ট আমাকে আগের হুক, পেজটা একবার দেখান না। ঠিক আছে। হ্যাঁ স্যার আমি এক্ষুনি লিখে যে পেজটা পাল্টাতে বলেছি। হুম তোমরা সবাই লিখে নাও, আমি যখন বলবো শুনতে শুনতেই লিখে নেবে। হ্যাঁ, Written. বলো। তোমার লেখা পড়তে অসুবিধা Sir, হচ্ছে? written. No, sir, written. রিটেন, ওকে ফাইন। ইজ দেয়ার এনিবডি এলস যাদের লেখা বাকি আছে? নো স্যার। ওকে ফাইন, তাহলে আমি নেক্সট পেজে যাই। স্যার ইয়েস স্যার। ওকে, ইয়েস স্যার। তাহলে প্রথম নাম যেটা হলো, যিনি হয়নি যে আমার। নামটা তোমরা হয়নি? আচ্ছা ঠিক আছে, একটু আমি পরে তো আমি আবার বলতে বলি। আসবো। ঠিক আছে, একটু পরে আমি আবার আসি, তখন লিখে নিও। ঠিক আছে, তাহলে হ্যাঁ স্যার। প্রথম নামটা যেটা বললে যে নামের বিষয়ে তোমরাই বললে, কি নাম? রবার্ট হুক, তাই তো? রবার্ট হুক। আচ্ছা, রবার্ট হুক অ্যাকচুয়ালি কি করেছিল জানা আছে? Yes, sir. Sir, ও বলো। নিজের মাইক্রোস্কোপ বানিয়েছিল আর একটি কর্ক এর সেলটা দেখেছিল। বাহ, ভেরি গুড। তাহলে রবার্ট হুক প্রথম কথা, ইনি কিন্তু বায়োলজিস্ট ছিলেন না, ঠিক আছে, ফিজিসিস্ট ছিলেন। তো উনি বিভিন্ন ধরনের মিরর, লেন্স, এগুলো জুড়ে জুড়ে একটা যন্ত্র তৈরি করেছিল, যেটা দিয়ে ছোট জিনিস বড় করে দেখা যায়। তো তার নিচে কর্কের আহ, একটা কর্কের টুকরো সেটাকে রেখে দেখছিল। কর্ক নিশ্চয়ই জানো, দেখবে হোমিওপ্যাথ বিভিন্ন যে ছোট ছোট শিশিত ওষুধগুলো থাকে, তার উপরটা কর্ক দিয়ে আটকানো থাকে। তো সেই কর্কের একটা টুকরো রেখে যখন দেখছিল, তাতে দেখেছিল যে কতগুলো হেক্সাগোনাল এরকম স্ট্রাকচার, সেই হেক্সাগোনাল স্ট্রাকচার এরকম দেখা যাচ্ছে। বা আমরা যদি বি হাইভ দেখি, মৌচাক, তাতে ঘরগুলো ঠিক যেরকম থাকে না, ঠিক সেই রকম কতগুলো ঘর দেখা যাচ্ছে মাইক্রোস্কোপের নিচে। ঠিক আছে, তো এই ঘরগুলোকে রবার্ট হুক নাম দেন সেল। যেহেতু ঘরের মতো দেখতে লাগে, সেই জন্য এর নাম দেওয়া হয় সেল। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি রবার্ট হুক যেটা দেখেছিলেন না, কর্ক কোথা থেকে পাই আমরা জানো? It's a bark of a plant. বার্ক অফ আ প্ল্যান্ট। তো প্ল্যান্ট সেলের, আমরা এর আগের পাতায় আমি আবার যাচ্ছি, আমরা দেখলাম যে সেলের বাইরেটায় কি থাকে। এই যে যে জিনিসটা এঁকেছি, এই জিনিসটা কি? সেলের বাইরে কি থাকে এই জিনিসটা? আমি লিখেছি এখানে স্যার সেল সেল মেমব্রেন, তাই? মেমব্রেন। আর ভেতরটা তো প্রোটোপ্লাজম, তাই তো? তো প্ল্যান্ট সেল হলে না, একটু মন দিয়ে শোনো, যদি প্ল্যান্ট সেল হয় সেই ক্ষেত্রে সেল মেমব্রেনের বাইরেও দেয়ার ইজ এ সেল ওয়াল, বাট সেল ওয়াল ইজ নন লিভিং।
ঠিক আছে? তাহলে রবার্ট হুক যে জিনিসটা দেখেছিল সেটা কিন্তু অ্যাকচুয়ালি সেল ওয়াল, কারণ ভেতরের সেলটা, প্রোটোপ্লাজমটা বা সেল মেমব্রেনটা কিন্তু মরে গেছে, বাট সেল ওয়ালটা অ্যাজ ইট ইজ রয়ে গেছে। আমাদের বাড়িতে আমরা যে কাঠ দেখি অ্যাকচুয়ালি সেই কাঠও কিন্তু আসে প্ল্যান্টের সেল ওয়াল থেকে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে রবার্ট হুক অ্যাকচুয়ালি হি অবজার্ভড ডেড সেল, তাই না? অবজার্ভড ডেড সেল। ডেট এবার ডেড সেলের কোন পার্টটা অ্যাকচুয়ালি দেখেছিল? সেল ওয়াল। ঠিক আছে? সেল ওয়াল। তাহলে সেল ওয়াল অনলি প্ল্যান্ট সেলে থাকে, তাই না? অ্যানিমাল সেলে কিন্তু সেল ওয়াল থাকে না, মনে থাকবে। লাইক কর্ক ইজ আ প্ল্যান্ট সেল, তাই তো? প্ল্যান্ট সেল থেকে এসছে, বোঝা গেল? দেন সেকেন্ড আর কোন সায়েন্টিস্টের নাম আমরা জানি? Sir, Anton van Leeuwenhoek. বাহ, ভেরি গুড। তাহলে সেকেন্ড যে সায়েন্টিস্টের নাম তুমি বললে তার নাম হচ্ছে অ্যান্টন ভন লিউয়েনহিক বা লিউয়েনহুক, এক একজন এক এক রকম প্রোনাউন্স করে। লিউয়েনহুক। তাহলে লিউয়েনহুক কিন্তু প্রথম লিভিং সেল অবজার্ভ করে, অবজার্ভড ফার্স্ট লিভিং সেল। তাহলে এটা কিন্তু ডেড সেল না, ফার্স্ট লিভিং সেল অবজার্ভ করে কিন্তু লিউয়েনহুক। ঠিক আছে? আর কোন সায়েন্টিস্টের নাম জানি? Yes, sir. Sir, বলো। Matthias Schlitten, Theodor আচ্ছা, Schwann. তাদের নামে আমি পরে আসবো, এটা আরো নেক্সট জেনারেশন চলে গেলে তুমি। নেক্সট জেনারেশন, তাদের নামে আমি পরে আসবো। আর কোনো নাম প্রথম দিকে জানা নেই? আচ্ছা, আমি বলছি শোনো। একটু আগে ছবি আঁকলাম, একদম সেলের বাইরে কি আছে? লিভিং, অবশ্যই। প্ল্যান্ট হলে সেই ক্ষেত্রে একটা আমরা দেখেছি যে তোমার নন লিভিং সেল ওয়াল থাকবে, বাট যদি আমি অ্যানিমাল বা প্ল্যান্ট সেলেরও ইনফ্যাক্ট যদি লিভিং পার্টটা একদম বাইরে যেটা আছে দেখি, সেটার নাম কি? সেল, বলো। মেমব্রেন, তাই না? এই যে বাউন্ডারিটা যেটা বাইরে আছে সেটাকে কি বলছি আমি? কি বলছি? Sir, cell membrane. সেল মেমব্রেন। এক মিনিট। সেল মেমব্রেন, তাই তো? তাহলে এই সেল মেমব্রেনের ভেতরের যে পার্টটা, এই যে পার্টটা, এই পার্টটাকে কি বলেছি? বলো। স্যার প্রোটোপ্লাজম, তাই না? প্রোটোপ্লাজম। আচ্ছা, হ্যাঁ স্যার। তাহলে এই প্রোটোপ্লাজমের মধ্যে, এবার মন দিয়ে শোনো, প্রোটোপ্লাজমের মধ্যে নেক্সট যে সায়েন্টিস্ট সে দেখে যে প্রোটোপ্লাজমের মধ্যে একটা পার্ট আছে, দ্যাট পার্ট ইজ ভেরি কনডেন্সড, মানে সেই পার্টটা বাকি পার্টের চেয়ে অনেক গাঢ়। Sir, nucleus. বোঝা যাচ্ছে? ভেরি গুড। তাহলে একে বলা হলো নিউক্লিয়াস। তাহলে দিস পার্ট ইজ নিউক্লিয়াস। তাহলে প্রোটোপ্লাজমের একটা পার্ট নিউক্লিয়াস, তাই না? ঠিক তো? তাহলে প্রথম নিউক্লিয়াস Yes, sir. জিনিসটা যে সায়েন্টিস্ট দেখতে পেল তার নাম হচ্ছে রবার্ট ব্রাউন। কি নাম? রবার্ট ব্রাউন। তাহলে রবার্ট ব্রাউন কি কাজ করলো? আমি বলবো অবজার্ভ নিউক্লিয়াস অফ আ সেল। অবজার্ভড নিউক্লিয়াস অফ আ সেল। বোঝা গেল? তাহলে আমাদের এই তিনজন সায়েন্টিস্টের নাম, এদের ডিসকভারি একটু মনে রাখতে হবে। যে প্রথম রবার্ট হুক ডেড সেল অবজার্ভ করলো, কর্কের মাইক্রোস্কোপ এক ধরনের তিনি বানিয়েছিলেন। সেই মাইক্রোস্কোপ বানিয়ে তার নিচে প্রথম কর্ক যখন দেখলো তাতে দেখলো হেক্সাগোনাল কিছু স্ট্রাকচার, পরে জানা গেল অ্যাকচুয়ালি ওগুলো সেল ওয়াল, এবং অ্যাকচুয়াল সেলটা মরে গেছে, সেল ওয়ালটা পড়ে আছে, সেই জন্য আমরা বলছি যে অবজার্ভ ডেড সেল, সেল ওয়ালটা দেখতে পেয়েছিল। দেন অ্যান্টন ভন লিউয়েনহিক সে প্রথম লিভিং সেল অবজার্ভ করলো। ফাইনালি রবার্ট ব্রাউন যেটা দেখলো
সে দেখলো যে এই প্রোটোপ্লাজমের মধ্যে একটা সবচেয়ে কনডেন্সড পার্ট আছে, যেটা সবচেয়ে গাঢ় পার্ট, তাকে বলা হলো নিউক্লিয়াস। এই অবধি আমরা বুঝতে পেরেছি। এইবার আমি একটু নেক্সট জেনারেশন চলে আসি। নেক্সট জেনারেশন মানে এটা আর একটু মডার্ন সায়েন্টিস্ট। তাহলে এতদিনে কিন্তু সেল মোটামুটি ডিসকভারি হয়ে গেছে, যে সেল থাকে, সেলের নিউক্লিয়াস সম্বন্ধে মোটামুটি জানা গেছে, প্রোটোপ্লাজম সম্বন্ধে মোটামুটি জানা গেছে, বাট স্যার প্রথম সেল, হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে থার্ড নাম্বারে রবার্ট তারপর কি লিখেছেন? ব্রাউন, BROWN, হ্যাঁ ব্রাউন। ওকে স্যার। হ্যাঁ, তাহলে এর পরে সেল অ্যাকচুয়ালি কি কাজ করে সেইটা সম্বন্ধে বলার জন্য দুজন সায়েন্টিস্ট অ্যাকচুয়ালি কিছু কথা বললেন, ঠিক আছে? তার মধ্যে একজন সায়েন্টিস্টের নাম হচ্ছে স্লেইডেন, আরেকজনের নাম হচ্ছে সোয়ান। তাহলে ফোর্থ আর ফিফথ দুজন সায়েন্টিস্টের আমাদের নাম মনে রাখতে হবে। ফোর্থ সায়েন্টিস্টের নাম কি? স্লেইডেন, ঠিক আছে? Sir, Matthias SCHLEI, Cleiden. হ্যাঁ মাথায়াস স্লেইডেন, ঠিক আছে? স্লেইডেন মনে রাখলেই হবে। তাহলে স্লেইডেন কিন্তু একজন জার্মান বটানিস্ট ছিলেন, ঠিক আছে? বটানিস্ট কাদের বলে জানো? বটানিস্ট কাদের বলে? না স্যার। স্যার যারা প্ল্যান্টের উপর স্যার যারা এক্স্যাক্টলি প্ল্যান্টের উপর এক্স্যাক্টলি রিসার্চ যারা, করে বা হ্যাঁ যারা স্যার যারা প্ল্যান্ট প্ল্যান্টের নিয়ে উপরে রিসার্চ করে হ্যাঁ এক্সপার্ট। একদম একদম, যারা প্ল্যান্টের উপর এক্সপার্ট, যারা প্ল্যান্ট নিয়ে পড়াশোনা করে তাদের বটানিস্ট বলে, ঠিক আছে? দেন আরেকজন সায়েন্টিস্ট, তিনি ছিলেন জুওলজিস্ট। জুওলজিস্ট কাদের বলে? যারা অ্যানিমাল নিয়ে পড়াশোনা করে, স্যার অ্যানিমাল নিয়ে অ্যানিমালদের উপরে রিসার্চ যারা করে। এক্সপার্ট। এক্স্যাক্টলি, তাহলে তার নাম হচ্ছে সোয়ান, SCHWAN, স্যার স্লেইডেন আর সোয়ান। সোয়ান কিন্তু ব্রিটিশ ছিলেন, ইংলিশ ছিলেন অ্যাকচুয়ালি, ঠিক আছে? তাহলে ইনি হচ্ছেন Sir, ইংলিশ জুওলজিস্ট। বলো। sir, আমার মনে হয় রবার্ট হুকের স্পেলিং এ ই হবে। রবার্ট হুক, HOOKE, Yes, sir. ঠিক আছে? ইয়েস স্যার, ঠিক আছে এই এবার? হবে। হ্যাঁ এই ঠিক আছে এবার? Yes, sir. এবার ঠিক আছে? হুম, আচ্ছা বেশ। তাহলে এইবার যেটা বলছিলাম সেটা চলে যাই, স্লেইডেন আর সোয়ান। তাহলে স্লেইডেন আর সোয়ান প্রথম কি বললো, কি বললো সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ এরা প্রথম সেল সম্বন্ধে কিছু ইনফরমেশন দিল। দোজ ইনফরমেশন আর ভেরি ইম্পর্টেন্ট। কি বললো, কোনো আইডিয়া আছে? যে স্লেইডেন আর সোয়ানের নাম বলছিলে, তার কোনো ধারণা আছে, আইডিয়া Cell আছে যে কি theory. বলেছিল অ্যাকচুয়ালি? হ্যাঁ Sir, এক্স্যাক্টলি, cell theory. সেল থিওরি। তাহলে এরা দুজনে মিলে সেল কি, কোথা থেকে আসে এটসেট্রা এই বিষয়ে কিছু বলার চেষ্টা করছিল, এবং দে ফর্মুলেটেড আ থিওরি, তাকে বলা হলো সেল থিওরি, ঠিক আছে? নাও হোয়াট ইজ দ্যাট সেল থিওরি? কি জানি Sir, আমরা আমি সেল তিনটি থিওরির জানি। বিষয়ে? বলো, Sir, সেল থিওরিতে একটি ঠিক কি বটে। বলা হলো? Sir, every living organism is composed of cell. তারপরে স্ট্রাকচার এন্ড ফাংশনাল ইউনিট যেটি স্যার আপনি বললেন, আর আরেকটি হুম, বটে অল অমনিস সেলুলা এ সেলুলা। বাহ ভেরি গুড। তাহলে এখানে স্লেইডেন স্লোয়ান যে কথাটা এক্স্যাক্টলি বললো, এটা যে সময়ের কথা না, স্লেইডেন স্লোয়ান যে সময় কাজ করেছিল মোটামুটি 1838-39 এই টাইমটায়, ঠিক আছে? তো এই সময় মানুষের ধারণা ছিল যে লিভিং অর্গানিজম মানেই প্ল্যান্ট আর অ্যানিমাল। যার জন্য দেখো এখানে একজন বটানিস্ট আছে, একজন জুওলজিস্ট আছে, তাই না? তো এটা অ্যাকচুয়ালি বললো যে প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস আর কম্পোজড অফ সেলস and their product। আমার এক্স্যাক্টলি এই লাইনটাই মনে রাখতে হবে। কি বলবো? প্ল্যান্টস and animals are composed of cells and their products। বোঝা গেল? তার মানে কি দাঁড়ায়, যে যে কোনো লিভিং অর্গানিজম, লাইক আমি যেটা বললাম যে এই সময় মানুষের আইডিয়া ছিল যে লিভিং অর্গানিজম মানেই আইদার প্ল্যান্ট অর অ্যানিমাল। মডার্ন সায়েন্স কিন্তু অন্যরকম বলে। মডার্ন সায়েন্স বলে যে
লিভিং অর্গানিজম, প্ল্যান্টস আর অ্যানিমালস ছাড়াও দেয়ার আর ডিফারেন্ট লিভিং অর্গানিজম, সেগুলো সম্বন্ধে আমরা পরে জানবো। বাট তখন অব্দি মানুষের ধারণা ছিল যে প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালসই শুধুমাত্র লিভিং অর্গানিজম। তাহলে স্লেইডেন সোয়ান বললো যে প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস আর কম্পোজড অফ সেলস অ্যান্ড দেয়ার প্রোডাক্টস। মনে থাকবে? ঠিক আছে, তাহলে পরের পাতায় যাবো আমি। Yes, sir. ভেরি গুড। তাহলে Yes, sir. এখানে এই যে থিওরিটা, এই থিওরিটাকেই কিন্তু আমরা বলি সেল থিওরি। ঠিক আছে, বাট এই সেল থিওরির মধ্যে একটা বড় গন্ডগোল ছিল। কি গন্ডগোল কেউ বলতে পারবে? একটা থিওরি Sir, যখন কি? আমি বলছি, সেল থিওরির মধ্যে একটা খুব বড় প্রবলেম ছিল, অ্যাকচুয়ালি ড্রব্যাক ছিল। সেই ড্রব্যাকটা কি কেউ বলতে পারবে? মানে আমি বলতে চাইছি যে সেল থিওরিতে অ্যাকচুয়ালি কোন জায়গাটা মিস করে গেল সেল থিওরিটা, No, sir. জানো না? তাহলে সেল থিওরিতে Sir, তো আমি বললাম যে sir, human body also composed of cell. হিউম্যান ইজ অ্যান অ্যানিমাল। ওখানে তো বলেই দিচ্ছে যে প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, হিউম্যানও তো অ্যানিমাল। আমি বলছি এটার একটা ড্রব্যাক থেকে গেল। তাতে ব্যাপারটা হচ্ছে সেল কি জিনিস সেটা তো বললো যে সেল, প্ল্যান্ট অ্যানিমাল সব সেল দিয়ে কম্পোজড হয়, বাট কথা হচ্ছে সেল আসে কোথা থেকে, এই সম্বন্ধে কি কিছু বললো সেল থিওরি? Sir, all cells comes from pre-existing cell. সেটা কি সেল থিওরিতে বলা হলো? হলো না তো, তাই না? তাহলে এটা যেটা No, sir. ড্রব্যাক থেকে গেল, the drawback is সেল থিওরির ড্রব্যাক থেকে গেল সেটা হচ্ছে did not explain how new cells were formed, তাই না? সেল থিওরি did not explain how new cells are formed. ঠিক তো, বোঝা গেল? তাহলে এই যে প্রবলেমটা হলো, এইটা কিন্তু আমাদের সিক্সথ যে সায়েন্টিস্ট এলো সে এই প্রবলেমটাকে দূর করলো। তাহলে সিক্সথ সায়েন্টিস্টের নাম Sir, কি হলো? Rudolf Virchow. এক্স্যাক্টলি, ভেরি গুড। সিক্স সায়েন্টিস্টের নাম হচ্ছে রুডলফ ভার্শো। রুডলফ ভার্শো, ঠিক আছে? তাহলে রুডলফ ভার্শো এখানে একটা, তুমি যেটা বললে যে একটা ল্যাটিন ফ্রেজ এখানে ইউজ করেন, সেই ল্যাটিন ফ্রেজটা হচ্ছে ওমনিস সেলুলা ই সেলুলা। ওমনিস সেলুলা ই সেলুলা এর মানে কি কে বলতে পারবে? Sir, all cells comes from pre-existing cells. ভেরি গুড। তাহলে সেলস আর ফর্মড ফ্রম প্রি এক্সিস্টিং সেলস, বা all cells are formed from pre-existing cell, অর্থাৎ সেল দিয়েই সেল তৈরি হয়। ঠিক কিনা বলো? বোঝা গেল? স্যার তাহলে হ্যাঁ বলো। স্যার হুম, স্যার বলো বলো, যেমন শুনতে পাচ্ছি। প্রত্যেকটা সেল মানে স্যার যেমন প্রত্যেকটা সেল তৈরি হয় সেইভাবে তো মানে হুম, প্রত্যেকটা সেল ক্রিয়েট হয়। আমার কথাটা হচ্ছে যে সেলগুলো মানে তৈরি মানে ডিস্ট্রয় বা হয় কেন? সেলগুলো ডিস্ট্রয় বা হয় কেন? দেখো আমি তোমায় একটা লিভিং অর্গানিজমের সাথে সেলের বলেছি যে অনেক মিল আছে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে ভেরি গুড, খুব ভালো কোয়েশ্চেন করেছো। একটা লিভিং অর্গানিজম, তার মধ্যে কি হয় আমি এক্ষুনি বললাম, there are lot of chemical reactions always occurring inside a cell, তাই তো? সব সময় আমাদের সেলের মধ্যে মাল্টিপল কেমিক্যাল রিয়াকশনস হয়ে যাচ্ছে, আমরা কালেকটিভলি তাদের কি বলি? স্যার এখানে আমি লিখেছি প্রথম পাতায় লিখে দিয়েছি। রেসপিরেশন ইজ ওয়ান অফ দেম, এটাকে আমরা কি স্যার বলি? প্রথম পাতায় মেটাবলিজম। লিখেছি। স্যার মেটাবলিজম। Very good. মেটাবলিজম। তাহলে some total of chemical reactions occurring inside a cell is called metabolism. তো মেটাবলিজম হলে কি হয়, খুব মন দিয়ে শোনো। মেটাবলিজমের পজিটিভ এফেক্ট আছে, মেটাবলিজমের নেগেটিভ এফেক্ট হচ্ছে একটা মেশিন, ধরো লাইক আমরা কার ইঞ্জিন দিয়ে বোঝালাম, ধরো একটা কার ইঞ্জিন চলছে চলছে 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, কি হবে বলো তো? কি হবে? স্যার ওটা খারাপ হয়ে যাবে। খারাপ হয়ে যাবে, তাই তো? তাহলে একটা সেলের মধ্যেও যখন মেটাবলিজম চলে না,
সেলের যন্ত্রপাতিগুলো আস্তে আস্তে খারাপ হতে থাকে, আমরা এই প্রসেসকে বলি এজিং। কি বলি? এজিং। এজিং, তাই তো? তাহলে লাইক আমাদের যেরকম এজিং হয়, আমরা যত বয়স বাড়ে আমাদের আস্তে আস্তে তত এফেক্টিভিটি কমে যায়, কর্মক্ষমতা, কাজ করার ক্ষমতা কমে যায়, আমরা সেই প্রসেসটাকে বলি গেটিং ওল্ড অর এজিং, তাই না? তাহলে সেলেরও কিন্তু এজিং হয়। এজিং হওয়ার পর ফাইনালি কি হয়? ডেথ অকার্স। এনি লিভিং অর্গানিজম, কেউ ইমর্টাল নয়, তাই তো? তাহলে ঠিক একই কারণে সেল কিন্তু, সেলেরও এজিং হয় এবং সেল তারপরে কি হয়? মরে যায়। কিন্তু মরে যাওয়ার আগে সে কি করে? তার থেকে নতুন সেল বানিয়ে দিয়ে যায়। তাহলে সেলস আর ফর্ম ফ্রম প্রি এক্সিস্টিং সেল, অমনি সেলুলা এই সেলুলা। বোঝা গেল যে কোয়েশ্চেন করেছিলে? হ্যাঁ স্যার। তাহলে আমায় যদি বলে কেউ মডিফাইড সেল থিওরি, এবার মন দিয়ে শোনো, মডিফাইড সেল থিওরি, তাহলে মডিফাইড সেল থিওরিতে আমরা কি বলবো? মডিফাইড সেল থিওরি, তার মধ্যে আমার দুটো পয়েন্টই রাখতে হবে, তাই না? দুটো পয়েন্ট বলতে কি কি থাকবে? নাম্বার ওয়ান, তার মধ্যে থাকবে যে plants and animals are composed of cells and their products, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, যেটা এখানে বলেছি, তাই তো? দেন এইটা হচ্ছে omnicellular e-cellular, অর্থাৎ cells are formed from pre-existing cells, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। তাহলে আমার মডিফাইড সেল থিওরিতে কিন্তু 1+2 দুটোই রাখতে হবে। কি বললাম বোঝা গেল? আমরা দুটো পয়েন্টই এখানে কিন্তু মেনশন করব, ওকে বুঝতে স্যার। পারলে? হ্যাঁ স্যার। যদি আমার যদি বলে যে শুধু স্লেইডেন সোয়ান কি বলেছিল, দেন আমার বলার দরকার নেই যে সেলস আর ফর্ম ফ্রম প্রি এক্সিস্টিং সেলস, তাই তো? বাট আমার যদি মডিফাইড সেল থিওরি বলে, তাতে আমায় স্লেইডেন সোয়ানের সাথে আমায় রুডলফ ভার্শো যেটা বলেছিল দুটোই কিন্তু বলতে হবে, ঠিক আছে? তাহলে এই অবধি কোনো ডাউট আছে? নো স্যার। বেশ, এবার আমরা একটু দেখি ওভারভিউ অফ আ সেল। ওভারভিউ অফ আ সেল, ওভারভিউ অফ আ সেল। তাহলে আমাদের চারপাশে আমরা যত লিভিং বিং দেখি না, সেই লিভিং বিং এর মধ্যে আমরা মেইনলি দু ধরনের লিভিং বিং দেখি, একটা হচ্ছে প্ল্যান্টস, একটা হচ্ছে অ্যানিমালস, তাই তো? তাহলে প্ল্যান্টস হিসেবে ধরো আমি একটা সেল নিলাম, ধরো অনিয়ন পিল সেলস, ঠিক আছে? অনিয়ন পিল সেলস, অনিয়নকে আমি পিল করলাম, অনিয়নের যে খোসা, পিল, সেইটা আমি বার করে নিলাম, নিয়ে মাইক্রোস্কোপের তলায় দেখলাম। কেউ মাইক্রোস্কোপ দেখেছো তোমরা? Yes, sir. ইয়েস স্যার, দেখেছি। আচ্ছা, Yes, sir. বা ধরো Sir, বা ধরো সেলও দেখেছি। আচ্ছা, বা ধরো হিউম্যান চিক সেলস। হিউম্যান চিক সেলস মানে আমাদের ধরো গালের ভেতর থেকে কিছু সেলস নিয়ে দেখলাম, তাহলে এটা কি ধরনের সেল? প্ল্যান্ট সেল, তাই না? আর এটা কি ধরনের সেল? অ্যানিমাল সেল, তাই না? তাহলে আমরা যদি দু ধরনের সেল দেখি, আমার একটু বলো তো আমি কি কি দেখতে পাবো? যখন আমি প্ল্যান্ট সেল দেখবো, তখন আমি দেখবো প্ল্যান্ট সেলের বাইরে কিন্তু দেয়ার ইজ আ সেল ওয়াল। তাহলে একদম বাইরে কি থাকবে? সেল ওয়াল, তাই সেল তো? ওয়াল স্যার, তারপর? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে সেল ওয়ালের ভেতরে কিন্তু থাকবে, এটা ধরো সেল ওয়াল, তাই তো? হ্যাঁ স্যার। দেন সেল ওয়ালের ভেতরে কিন্তু থাকবে সেল মেমব্রেন, কারণ আমরা সেলের ডেফিনেশনে পড়েছি যে সেলের কিন্তু সেল মেমব্রেন কি থাকতেই হবে, তাই না? তাহলে এখানে আমি যেটা ব্লু দিয়ে দেখাচ্ছি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি কি? সেল মেমব্রেন। সেল মেমব্রেন, তাই না? দেন তার হ্যাঁ ভেতরে স্যার। কি থাকবে? তার ভেতরে থাকবে there is a নিউক্লিয়াস, তাই না? তাহলে হ্যাঁ এটা স্যার। একটা কিরকম সেল হলো? এটা একটা কিরকম সেল হলো? এটা স্যার প্ল্যান্ট সেল। প্ল্যান্ট সেল, ভেরি গুড। তাহলে প্ল্যান্ট সেলের একদম বাইরে আছে সেল ওয়াল, সিডব্লিউ লিখলাম। দেন যেটাকে ব্লু দিয়ে দেখিয়েছি দ্যাট ইজ দ্য সেল মেমব্রেন, সিএম লিখলাম। দেন একদম ভেতরে যেটা আছে দ্যাট ইজ নিউক্লিয়াস, এন লিখলাম। তাহলে দ্যাট ইজ আ প্ল্যান্ট সেল, পি লিখলাম। বোঝা গেল? দেন আমি যদি একটা অ্যানিমাল সেল দেখি, অ্যানিমাল সেল দেখতে কিরকম হবে? লাইক হিউম্যান চিক সেল, এইরকম হবে। তাহলে এক্ষেত্রে কি সেল ওয়াল থাকবে? নিশ্চয়ই থাকবে না।
তাহলে এই ক্ষেত্রে সবার বাইরে কি থাকবে? there is a cell membrane, তাই না? হ্যাঁ স্যার আর ভেতরে কি থাকবে? সেম, there will be a nucleus, বা নিউক্লিয়াসটা এখানে একটু মাঝামাঝি আঁকি। অ্যাকচুয়ালি প্ল্যান্ট সেলে নিউক্লিয়াসটা একটু সাইডে থাকে, অ্যানিমাল সেলে সেটা মোটামুটি মাঝামাঝি থাকে। দ্যাট ইজ দ্য নিউক্লিয়াস, তাই তো? স্যার প্রোটোপ্লাজম তো থাকবে তো। প্রোটোপ্লাজমেরই তো পার্ট নিউক্লিয়াস। প্রোটোপ্লাজম মানে কি? কনসেন্ট্রেটেড আবার নিউক্লিয়াস। প্রথম পড়ায় চলে যাই। এই যে সেলটা এখানে এঁকেছিলাম, এটাই তো ভেতরে যেটা আছে, দ্যাট ইজ দ্য প্রোটোপ্লাজম, তাই না? ইয়েস স্যার। তো রবার্ট বাউন্ড কি বললো? যেটা প্রোটোপ্লাজমের সবচেয়ে কনডেন্সড পার্ট, দ্যাট ইজ দ্য নিউক্লিয়াস, তাই না? ইয়েস আর স্যার। আদার পার্ট যেটা নিউক্লিয়াস বাদ দিয়ে আদার পার্ট যেটা প্রোটোপ্লাজমের, তাকে আমরা বলি সাইটোপ্লাজম। কি বলি? সাইটোপ্লাজম। তাহলে ইন দ্যাট ওয়ে আমরা বলতে পারি কি প্রোটোপ্লাজম মানে কি? কি বলতে পারি বলো? প্রোটোপ্লাজম মানে কি দাঁড়ায়? প্রোটোপ্লাজম মানে হচ্ছে নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম। স্যার নিউক্লিয়াস প্লাস Exactly. তাহলে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। বোঝা গেছে? হ্যাঁ স্যার। বেশ, তাহলে আমরা লাস্ট ওভারভিউ দেখলাম, এটা একটা অ্যানিমাল সেল, তাই না? তাহলে অ্যানিমাল সেলে, সরি একটু মোটা করে নিই এটা, অ্যানিমাল সেলের ক্ষেত্রে কিন্তু ফাইনালি একদম সবার বাইরে কি থাকে? সেল মেমব্রেন, তাই না? সেল মেমব্রেন। তাহলে ইয়েস স্যার। সেল ওয়াল ইজ অ্যাবসেন্ট ইন অ্যানিমাল সেল, ঠিক আছে? ইয়েস স্যার। ক্লিয়ার? এবার ইয়েস আমরা স্যার। এইবার আমরা একটু পরের পার্টে যাই। কিছু ইনফরমেশন আমাদের জানতে হবে, যেটা সেটা হচ্ছে স্মলেস্ট সেল। স্মলেস্ট সেল কি জানো? স্মলেস্ট স্যার সেল কোনটা? স্যার কোনটা? জানা আছে স্মলেস্ট সেল কি? একটা ইউনিসেলুলার অর্গানিজম, তার নাম হচ্ছে মাইকোপ্লাজমা। কি নাম? মাইকোপ্লাজমা। হ্যাঁ, তাহলে এই মাইকোপ্লাজমা কিন্তু স্মলেস্ট Sir, সেল। Mycoplasma gallispetum. Sorry, গ্যালিসেপ্টিকাম। gallisepticum. গ্যালিসেপ্টিকাম। তো গ্যালিসেপ্টিকাম আমার দরকার নেই, গ্যালিসেপ্টিকামটা অ্যাকচুয়ালি স্পিসিসের নাম। গ্যালিসেপ্টিকাম ছাড়াও দেয়ার আর আদার মাইক্রোপ্লাজমা অলসো। এনি মাইক্রোপ্লাজমা আমি যদি দেখি সেটা কিন্তু খুব ছোট হয়, খুব ইনফ্যাক্ট স্মলেস্ট, ঠিক আছে? দেন আমি যদি দেখি সাপোজ লার্জেস্ট সেল কি হয়, এটা জানা উচিত, বল। Nerve cell. হ্যাঁ, Nerve cell. সেটা লংগেস্ট, নট লার্জেস্ট। Sir, then ostrich cell. Ostrich egg ভেরি cell. গুড, অস্ট্রিচ এগ। তাহলে অস্ট্রিচের একটা এগ, সেটা কিন্তু একটা সেল, তাই না? ক্লিয়ার? তাহলে দ্যাট ইজ দ্য লার্জেস্ট সেল। আবার এরকম কিন্তু ভেবো না যে অস্ট্রিচ এগের বাইরে যে খোলাটা আছে সেটা কি জিনিস। স্যার সেটাও কি মানে কোন ধরনের সেল হবে? না না, সেটা আর কি সেলের স্যার? বাইরে একটা শিল্ড, সেটা কিন্তু সেল ওয়াল নয়, ঠিক আছে? ওকে ইয়েস স্যার। অ্যাকচুয়াল সেলটা ডিমের ভেতরে থাকে। অ্যাকচুয়ালি যে কোনো ডিম, সেটার মধ্যে ইনিশিয়ালি তার মধ্যে একটাই সেল থাকে। ডিমের শেলটাকে আবার সেল ওয়াল ভেবো না কিন্তু, ঠিক আছে? ইয়েস স্যার। দেন যেটা বললে লংগেস্ট সেল, সবচেয়ে লম্বা সেল কি? নার্ভ সেল স্যার। Sir, বাহ, very good. বলো। sir, egg cell এর যে মানে ওইটি যে সেল আছে খোসা, সেটা সেলের কি হবে? সেটা সেলের কোনো পার্ট নয়, সেটা জাস্ট একটা শেল, যেটা দিয়ে সেলটা ঢাকা থাকে। আমরা একটা ডিমকে যদি ফাটাই, ডিমের ভেতরে একটা থকথকে পার্ট বেরোবে তো? বেরোবে তো? ডিম তো নিশ্চয়ই সবাই ভেঙে দেখেছো কখনো না কখনো, Yes, ভেতরে sir. কি আছে। তো ডিমের ভেতরে যে থকথকে পার্টটা থাকে, অ্যাকচুয়ালি সেলটা কিন্তু ওইখানে থাকে, ঠিক আছে?
উপরে যেটা থাকে সেটা শেল, ইটস নট আ পার্ট অফ দ্যাট সেল, ইটস জাস্ট টু প্রোটেক্ট দ্য সেল। ভেতরে যে সেলটা আছে বা যে জিনিসগুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করার জন্য এটা থাকে। বোঝা গেল? Yes, sir. এই অবধি কারো কোনো ডাউট? স্যার পড়িয়েছেন, এগুলো শিখেছিল আগে? হ্যাঁ স্যার, Yes, sir. আচ্ছা এটা খালি একটা রিক্যাপ হয়ে গেল এখানে, মানে লার্জেস্ট সেলটা আর লংগেস্ট সেলটা মনে ছিল না আমার। আচ্ছা বেশ। Sir, দেন এইটিও আমরা এবার একটু পড়িয়েছিলেন স্যার। হ্যাঁ স্যার লংগেস্ট বলো। স্মলেস্ট এটিও পড়িয়েছিলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা একটু পরের পরের ব্যাপারে যাই, এবার একটু আমরা ভেতরে ঢোকার চেষ্টা করি, ঠিক আছে? ধরো এই যে নিউক্লিয়াস যেটার কথা আমি বলছি, এখানে যেটা ছবি এঁকেছি এটা নিউক্লিয়াস তো? এই পার্টটা নিউক্লিয়াস তো, তাই না? এই যে যেখানে দাগ দিচ্ছি আমি, এই পার্টটা নিউক্লিয়াস তো? Yes, sir. আচ্ছা, নিউক্লিয়াসটা এরকম সেলের মধ্যে এক জায়গায় আছে, তার মানে কি মিন করে? আমি এখানে একটা ছবি আঁকছি, আমার একটু The চিন্তা brain ভাবনা of করে the বলো তো। হ্যাঁ, ব্রেন অফ দ্য সেল না, ঠিক আছে, আমরা উই ক্যান কম্পেয়ার ইট উইথ ব্রেন অফ দ্য সেল সেই হিসাবে। বাট আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, কোনোদিন এগ পোচ খেয়েছো? অমলেট নয় কিন্তু, পোচ খেয়েছো? ইয়েস স্যার। আচ্ছা সানি সাইড আপ বলে না? তাহলে এগ পোচ কি এরকম দেখতে হয় না? হ্যাঁ, এইরকম একটা স্ট্রাকচার, আর এখানে কি থাকে, ডিমের কুসুমটা থাকে না? হ্যাঁ স্যার। আচ্ছা ধরো যদি আমরা একটা কাজ করি, একটা চামচ দিয়ে যদি এখানে একটা খোঁচা মারি, কি হয় বলো তো? স্যার স্যার ওয়ালটা ডিস্ট্রয় হয়ে যাবে, আর তাই জন্য মানে প্রোটোপ্লাজম আচ্ছা টা বেরিয়ে যাবে। প্রথম কথা, আমরা ওয়াল বলবো না, মেমব্রেন বলবো। ওয়াল ইজ সামথিং সরি মেমব্রেন স্যার। রিজিড, মেমব্রেন ইজ সামথিং সফট, তাই তো? তাহলে এখানে আমরা ওয়াল কথাটা বলবো না, মেমব্রেন বলবো। তাহলে আমরা যদি খুব ভালো করে দেখি যে একটা ডিমের কোচে ডিমের কুসুমটার উপর একটা পাতলা পর্দা থাকে, তাই তো? তো আমরা যদি পাতলা পর্দাটা একটা চামচ দিয়ে খোঁচা মারি, তাহলে কিন্তু ডিমের যে কুসুমটা সেটা কি হবে, খুব ভালো করে বোঝো। সেইটা কিন্তু এইরকম, যেরকম এখানে একটা সুন্দর স্ট্রাকচার বানিয়ে আছে, এরকম একটা সুন্দর স্ট্রাকচার বানিয়ে তখন আর থাকবে না। তখন কিন্তু সেটা প্রোটোপ্লাজমের মধ্যে কি হবে, মিশে যাবে, এরকম না? আচ্ছা বোঝা গেল না, গেল না? স্যার বোঝা গেছে। বোঝা গেল তো? তাহলে তা সত্ত্বেও আমি এখানে দেখো দুটো প্ল্যান্ট আর অ্যানিমাল দুজনের ক্ষেত্রেই কিন্তু নিউক্লিয়াস এঁকেছি, সেটা কিন্তু একটা স্ট্রাকচারের মধ্যে আছে, ফর্ম স্ট্রাকচারের মধ্যে আছে, তাই না? আমরা প্রোটোপ্লাজমের মধ্যে কিন্তু আলাদা করে চিনতে পারছি নিউক্লিয়াসকে, ঠিক কিনা বলো? ঠিক তো? হ্যাঁ স্যার। কেন চিনতে পারছি? বিকজ নিউক্লিয়াসের একটা মেমব্রেন আছে, জাস্ট লাইক ডিমের কোচে নিউক্লিয়াসটা যেরকম, কুসুমটা যেরকম একটা মেমব্রেন আছে, এমনি সেলের নিউক্লিয়াসেরও কিন্তু একটা মেমব্রেন আছে। সেই মেমব্রেনটা যদি না থাকে, তাহলে কিন্তু আমরা নিউক্লিয়াসকে আর আলাদাভাবে চিনতে পারবো না, সেটা প্রোটোপ্লাজমেই মিশে থাকবে, গোটা প্রোটোপ্লাজমটাই একরকম হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এই হিসাবে আমরা সেলকে দুটো ভাগে ভাগ করতে পারি, খুব মন দিয়ে শোনো। এক ধরনের ভাগ, যেটা আমরা প্রথমে জানবো, তাকে আমরা বলবো প্রোক্যারিওটিক সেল। কি বলবো? প্রোক্যারিওটিক সেল। তাহলে প্রোক্যারিওটিক সেল আমরা কাকে বলবো? দেখো এখানে আমরা দেখলাম যে এই যে সেলটা, আগে যে সেলটা আমি দেখেছি প্ল্যান্ট আর অ্যানিমালে, আমরা সেলের ডেফিনেশনে শিখেছি যে সেলের বাইরে একটা মেমব্রেন থাকতেই হবে, তাই না? একটু রিক্যাপ করো। আমরা যেখানে ডেফিনেশনে পড়েছি, আমরা দুটো পয়েন্ট বলেছি, যে স্ট্রাকচার এন্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম, দেন মেমব্রেন বাউন্ড প্রোটোপ্লাজম, মানে সেলের বাইরে, সেলের একদম বাইরেটায় অবশ্যই কি থাকতে হবে, দেয়ার শুড বি আ মেমব্রেন প্রেজেন্ট, তাই না? এই যে যেখানে কালো বর্ডারটা এখানে যেটা দেওয়া আছে, এই কালো বর্ডারটা দ্যাট ইজ অ্যাকচুয়ালি সেল মেমব্রেন যাকে আমরা বলছি। তো ডেফিনিশন হিসাবে সেলের একটা মেমব্রেন তো থাকতেই হবে, তাকে আমরা কি বলবো, সেল মেমব্রেন, ঠিক তো?
হ্যাঁ স্যার। এবার কথা হচ্ছে এই সেল মেমব্রেন বাই ডেফিনেশন এনি সেলের থাকতে হবে, কোনো সেল মেমব্রেন ছাড়া কোনো সেল পসিবলই নয়। কিন্তু কথা হচ্ছে সেল মেমব্রেন ছাড়াও সেলের ভেতরে অন্য কোনো মেমব্রেন থাকতে পারে অথবা নাও থাকতে পারে। মানে ধরো এইখানে যে সেলটা আমি এঁকেছি অ্যানিমাল সেলটা, যেটা এ দিয়ে লেখা, এই সেলটার কিন্তু দেখো বাইরে সেল মেমব্রেন ছাড়াও দ্য নিউক্লিয়াস ইজ ফর্মড, মানে নিউক্লিয়াস এক জায়গায় আছে, এটা মিন করে যেটা সেটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরেও একটা মেমব্রেন আছে, ঠিক কিনা বল? Yes, sir. স্যার ঠিক কথা। যদি আমি যেটা বললাম, তুমি যদি ডিমের কুসুমটাকে খোঁচা মারো তাহলে ডিমের কুসুমটা ভেঙে গিয়ে তো গোটা ডিমের কোচের সাথে মিশে যাবে। তাহলে এখানে নিশ্চয়ই একটা মেমব্রেন আছে যে মেমব্রেনটা নিউক্লিয়াসকে পুরো ধরে রেখেছে কম্প্যাক্ট ভাবে। আমি যদি সেটাকে ফুটো করে দিই তাহলে নিউক্লিয়াসটা সাইটোপ্লাজমের সাথে মিশে যাবে না? হ্যাঁ স্যার। ক্লিয়ার? বোঝাতে পারলাম? স্যার স্যার তাহলে তাহলে যদি স্যার বলো। সেটা কি নিউক্লিয়ার মেমব্রেন বলে না? এক্স্যাক্টলি, নিউক্লিয়াসের মেমব্রেনকে নিউক্লিয়ার মেমব্রেন বলবো, সেলের মেমব্রেনকে সেল মেমব্রেন বলবো, ঠিক? হ্যাঁ স্যার। বেশ, স্যার তাহলে বলো। স্যার আমার একটা প্রশ্ন ছিল। আপনি হুম। আপনি যে বলছেন যে এখানে যদি মানে ডিমের ওই সেল মানে নিউক্লিয়াস মেমব্রেনটাকে যদি আমরা খোঁজা পাই তাহলে সেটা মানে ডিস্ট্রয়, আসলে স্যার সেলটা তো আর কোনো কাজে হবে না, মানে ডিস্ট্রয় হয়ে যাবে সেই সেলটা না না, সেই সেই সময়। সেই সেই আমি এটা জাস্ট তোমায় বোঝানোর জন্য বললাম, অ্যাকচুয়ালি সেলের একটা নিউক্লিয়াসকে খোঁচা মেরে ওইভাবে তার মেমব্রেনটা ফাটিয়ে দেওয়া পসিবল না। আমি এটা অন্য একটা জিনিস বোঝাবো বলে সেই জন্য জাস্ট তোমায় ফর এক্সাম্পল আমি একটা কথা বললাম, স্যার ঠিক আছে? মানে মানে হ্যাঁ বল। আমি সেটা বলছিলাম, মানে ধরে নিন ফর এক্সেপশন যদি মানে নিউক্লিয়াস মেমব্রেনটা মানে কোনো কারণের জন্য কিছু মানে হুম বেরিয়ে গেছে, মানে এই ডিমের আপনি যেরকম বললেন এই ডিমের মতন মানে মিক্স হয়ে আছে, হুম তো সেইটা হুম। তাহলে সেই সেলটা তো মানে কাজ কিছু করতে পারে না, তো সেইটা কি আবার নতুন মানে প্রি এক্সিস্টিং সেলটা আবার নতুন সেল ক্রিয়েট করতে পারবে নাকি পারবে না? আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। প্রথম কথা হচ্ছে এই ধারণাটা ভুল যে সেল নিউক্লিয়াসের মেমব্রেনটা না থাকলে নিউক্লিয়াস কাজ করতে পারবে না। কারণ আমি সেটাই এখন বলবো যে এই টাইপেরও সেল আছে যে সেলের শুধু সেল মেমব্রেন আছে, ভেতরে কোথাও কোনো মেমব্রেন নেই। না তো নিউক্লিয়ার মেমব্রেন আছে, মানে নিউক্লিয়াসের বাইরে এরকম মেমব্রেন আছে, না তো সেলের ভেতর যে সমস্ত অর্গানেলস আছে, আমরা পরে পড়বো যে নিউক্লিয়াস ছাড়াও দেয়ার আর সাম সেল অর্গানেলস ইনসাইড সেল, তার বাইরেও কোথাও মেমব্রেন আছে। তাহলে সেই সেলের শুধুমাত্র একটাই মেমব্রেন আছে, দ্যাট ইজ আউটসাইড দ্য সেল, দ্যাট মিনস সেল মেমব্রেন, এছাড়া কোনো মেমব্রেন নেই। তাহলে এই যে সেল যেটার কোনো সেল মেমব্রেন ছাড়া আর কোনো সেল মেমব্রেন নেই, তার কোনো নিউক্লিয়াস থাকা পসিবল কি মনে হয়? স্যার পসিবল নেই। নিশ্চয়ই পসিবল না, কারণ নিউক্লিয়াস তো আমরা তখনই বলতে পারবো যখন একটা মেমব্রেন দেওয়া কোনো স্ট্রাকচার আছে, যেটাকে আমি প্রোটোপ্লাজমের সবচাইতে কনডেন্সড পার্ট বলছি। কনডেন্সড পার্ট তো তখনই বলতে পারবো যখন সেই পার্টের একটা মেমব্রেন আছে, নাহলে তো সেটা বাকি সাইটোপ্লাজমের সাথে মিশে যাবে। তাহলে ইন দ্যাট সেন্স যদি সেলের বাইরে সেল মেমব্রেন ছাড়া সেলের ভেতরে আর অন্য কোনো মেমব্রেন না থাকে, তাহলে তার যেটা নিউক্লিয়াস থাকার কথা ছিল দ্যাট উইল গেট মিক্সড আপ উইথ দ্য প্রোটোপ্লাজম। সেই ক্ষেত্রে নিউক্লিয়াসের আলাদা কোনো এক্সিস্টেন্স থাকবে? কি মনে হয়? স্যার থাকবে তো না। ডেফিনেটলি থাকবে না। তাহলে এই ধরনের সেলকেই আমরা বলবো প্রোক্যারিওটিক সেল। কি বলবো? প্রোক্যারিওটিক সেল। মাথায় থাকবে? তাহলে প্রোক্যারিওটিক হ্যাঁ সেল স্যার। আমি কাকে বলছি? স্যার মানে যে সেলগুলোর মধ্যে সেল মেমব্রেন ছাড়া আর অন্য কোনো মেমব্রেন থাকবে না, তাদেরকে বলা হয় ভেরি গুড। সেল মেমব্রেন। তাহলে প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল মানে যে সেলের ক্ষেত্রে there is no nuclear membrane, তাই তো? there is Yes. no nuclear membrane, তাই না? there is no nuclear membrane. দেন আমি কি বললাম? শুধু নিউক্লিয়াসের যে মেমব্রেন থাকে না এমন নয়, দেয়ার আর সাম অর্গানেলস অলসো যেখানেও মেমব্রেন থাকতে পারে। তাহলে আমরা এই ক্ষেত্রে
there are no or membrane bound organelle, তাই তো? There are no membrane bound organelles. ঠিক আছে, তাহলে এই ধরনের সেলকে আমরা কি বলবো? স্যার প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক Sir, সেল। তাহলে তাহলে আমরা স্যার এই ক্ষেত্রে বলবো যে, বলো। স্যার আমি বলছি যে সেল তো সেল যেহেতু লিভিং অর্গানিজম স্যার হুম, স্যার তাহলে সেলটা স্যার কোনো কোনো সাবস্টেন্সের সাথে তো রিঅ্যাক্ট করবে হ্যাঁ করে তো, ডেফিনেটলি করে। স্যার আমরা যে খাবার খাচ্ছি দোজ ফুড অ্যাকচুয়ালি রিঅ্যাক্ট উইথ দ্য সেল। সেই যে মেটাবলিক অ্যাক্টিভিটি একটু আগে যেটা পড়লাম, যে সেলের মধ্যে এত রিঅ্যাকশনস হচ্ছে, সেলের মধ্যেই স্যার তো ওটা রিঅ্যাকশনস হচ্ছে। ওইটা বলিনি আমি স্যার সেই রিঅ্যাকশন তাহলে না স্যার অ্যাসিডিক রিঅ্যাকশন ওরকম টাইপের বলতে চাইছি হ্যাঁ, ডেফিনেটলি সেল তো রিঅ্যাক্ট করবে। তুমি যদি সেলে যদি অ্যাসিড, যদি খুব স্ট্রং কোনো অ্যাসিড তুমি যদি সেরকম দিয়ে দাও, তাহলে ডেফিনেটলি সেল রিঅ্যাক্ট করবে, করে নিজে তো অ্যাসিডে সেটা নষ্ট হয়ে যাবে। অবভিয়াসলি সেটাই সেল বলছি তো রিঅ্যাক্ট করবে, অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করবে বলেই সেল ডিগ্রেড হয়ে যাবে তো, তাই না? খুব স্ট্রংলি রিঅ্যাক্ট করে এরকম যে কোনো অ্যাসিডে আমাদের যদি কখনো হাতে পড়ে যায়, স্কিনের ওপর পড়ে যায়, স্কিন ইজ ফর্মড অফ সেলস, তাই না? তো স্কিনের ওপর যদি খুব স্ট্রং, লাইক ধরো একটা স্ট্রং অ্যাসিডের নাম বলতে পারবে? স্যার সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, sir, বেশ, hydrochloric সালফিউরিক অ্যাসিড, acid. হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে স্কিনের ওপর যদি আমি ধরো সালফিউরিক অ্যাসিড বলছি, কনসেন্ট্রেটেড খুব গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি পড়ে যায় স্কিনের ওপর, কি হবে? স্যার স্ক্রিনটা বার্ন করে যায়, তার জন্য সেলস গুলো মানে বার্ন বার্ন করে হবে, যাবে। তাহলে মানে বার্ন ডিস্ট্রয় হবে। বার্ন করে যাচ্ছে মানে কি? বার্ন করে যাচ্ছে মানে কি? সেল ডিস্ট্রয় হয়ে যাচ্ছে স্যার। সেই জায়গাটায় সেল তো রিঅ্যাক্ট করেছে অ্যাসিডের সাথে, করে সেল ডিগ্রেড হ্যাঁ হয়ে স্যার। গেছে, তাই তো? তাহলে হুম। ডেফিনেটলি রিঅ্যাক্ট করবে। সেল তো হাইলি রিঅ্যাক্ট্যান্ট। সেল তো অনেক কিছুর সাথে রিঅ্যাক্ট করে। তাছাড়া সেলের মধ্যেও তো দেয়ার আর লটস অফ রিঅ্যাকশন অলওয়েজ হ্যাপেনিং ইনসাইড এ সেল, তাই না? বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে আমি যেটা বলছিলাম এবার সেই বিষয়ে আসি, যে প্রোক্যারিওটিক সেলে দের ইজ নো নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াসের কোনো মেমব্রেন থাকে না, দেয়ার আর নো মেমব্রেন বাউন্ড অর্গানেলস। তাহলে ইন দ্যাট সেন্স এই প্রোক্যারিওটিক সেলে কি নিউক্লিয়াস থাকা পসিবল? কি মনে হয়? স্যার না, থাকবে না স্যার। ডেফিনেটলি। তাহলে আমরা এক্ষেত্রে বলবো যে দিস সেলস, আমরা এদের ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াস থাকে না। কিন্তু এই নিউক্লিয়াস থাকে না বলাতেও একটা বড় সমস্যা আছে। কি সমস্যা? খুব মন দিয়ে শোনো। অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের মধ্যে কি থাকে জানো সেলের? কারণ জানা আছে স্যার কি নিউক্লিয়াসের মধ্যে কনসেন্ট্রেটেড সেলের কি প্রোটোন? থাকে? হ্যাঁ, স্যার কি থাকবে? স্যার কি থাকবে? তো নিউক্লিয়াসের মধ্যে ধরো এই যে সেলটা না, এই যে নিউক্লিয়াসটা এঁকেছি আমি, এই নিউক্লিয়াসের মধ্যে একটা জিনিস থাকে, তাকে আমরা বলি ডিএনএ। কি বলি? ডিএনএ ডিএনএ। স্যার। মনে থাকবে? হ্যাঁ, ভেরি গুড। তাহলে ডিএনএ অ্যাকচুয়ালি যে কাজটা করে সেটা হচ্ছে, ডিএনএ স্যার যখন নিউক্লিয়াসের মধ্যে থাকে, হ্যাঁ বলো। স্যার আমি বলছিলাম যে লেখা হয়েছে নাকি তারপরে দেখলাম লেখা হয়েছে স্যার আপনি বুঝাচ্ছিলেন স্যার শুনছিলাম বলুন হ্যাঁ, আমি তাহলে একটু বলে নিই, তারপর তোমার কথা শুনছি। হ্যাঁ স্যার কোনো প্রবলেম আচ্ছা নেই আচ্ছা, তাহলে এই যে নিউক্লিয়াসের মধ্যে দেখা যায় যেটা ডিএনএ থাকে, সেই ডিএনএটা সুতোর মতো এরকম করে থাকে। বুঝতে পারছো দেখে? তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি কি, মানে যেটা আঁকছি সুতোর মতো এরকম পাতলা পাতলা, এগুলো কি? ডিএনএ স্যার। ডিএনএ। তো আমরা যখন নিউক্লিয়াসের মধ্যে এরকম ভাবে ডিএনএ আছে, তাকে ডিএনএ না বলে তাকে আমি বলি ক্রোমাটিন। এটা আমটা আমায় মনে রাখতে হবে। কি বলছি? ক্রোমাটিন। ক্রোমাটিন। তাহলে ক্রোমাটিন কোথায় থাকে? বা ক্রোমাটিন সেলে ফাইবার। স্যার। হ্যাঁ, তাহলে ক্রোমাটিন ফাইবার কোথায় থাকে? নিউক্লিয়াসের ভেতরে স্যার। ভেরি গুড। ক্রোমাটিন ফাইবার কি দিয়ে তৈরি?
স্যার কোনটা? এক্ষুনি বললাম ডিএনএ থাকে। ডিএনএ। ওকে স্যার। ডিএনএ এর সাথে আরেকটা জিনিসও থাকে, তার নাম হচ্ছে প্রোটিন। কি থাকে? স্যার আরএনএ থাকে না? প্রোটিন। আরএনএ, না আরএনএও থাকে, বাট আরএনএ খুব ফিউ, খুব কম, যার জন্য আমরা এখানে আরএনএ এর বিষয়ে যাব না। তাহলে ডিএনএ এর সাথে কে থাকে? প্রোটিন। প্রোটিন। তাহলে ডিএনএ আর প্রোটিন দুটো মিলিয়ে কি তৈরি করে? ক্রোমাটিন ফাইবার। ক্রোমাটিন ফাইবার কার মধ্যে থাকে? নিউক্লিয়াসের মধ্যে স্যার। ভেরি গুড, এই অবধি মনে রাখা যাবে? ফাইন। হ্যাঁ তাহলে স্যার। এইবার আমি প্রোক্যারিওটিক সেলে চলে এলাম। দেখো খুব ভালো করে বোঝো, প্রোক্যারিওটিক সেল, সাপোজ এই যে নিউক্লিয়াসটা, তাহলে প্রোক্যারিওটিক সেল কখন বলবো? যখন এই যে সবুজ রং দিয়ে এঁকেছি যে মেমব্রেনটা, সেই সবুজ রঙের মেমব্রেনটা থাকবে না, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে সবুজ রঙের মেমব্রেনটা না থাকলে সেই অর্থে, সেই সেন্সে যদি আমি ভাবি, নিউক্লিয়াস ইজ বিকামিং নন এক্সিস্টেন্স, কারণ নিউক্লিয়াসই তো থাকবে না, কারণ সবুজ রঙের মেমব্রেনটাই তো অ্যাকচুয়ালি নিউক্লিয়াসকে ধরে রেখেছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে তো নিউক্লিয়াস প্রোটোপ্লাজমে মিশে যাবে বা সাইটোপ্লাজমে মিশে যাবে, তাই না? হ্যাঁ কিন্তু স্যার। কথা হচ্ছে ক্রোমাটিন তো থেকে যাবে। ক্রোমাটিন তো আর মেমব্রেনের উপরে ডিপেন্ড করে না। বুঝলে কি বুঝলেন? স্যার তার মানে ক্রোমাটিন মানে স্যার এর সাথে মিক্স হয়ে যাবে প্রোটোজ। স্যার না, একটা সেকেন্ড স্যার, 2 মিনিট স্যার দেবেন স্যার। স্যার মানে ক্রোমাটিন আপনার প্রোটোপ্লাজমের সাথে মিক্স হয়ে যাবে। ক্রোমাটিন প্রোটোপ্লাজমে, সেটা দেখবো আমরা কি হবে, ঠিক আছে? ওকে স্যার। তাহলে দেখা যায় যখন প্রোক্যারিওটিক সেলস হয়, তার যখন নিউক্লিয়ার মেমব্রেনটা থাকে না, না, এই যেটাকে আমরা ক্রোমাটিন বলছি, সেটাও এই রকম এখানে যেরকম দেখেছি ডিএনএ প্লাস প্রোটিন জুড়ে তৈরি হয়েছে, সেরকম হয় না। সেই ক্ষেত্রে শুধুমাত্র ডিএনএ থাকে। তাহলে ডিএনএ এর সাথে প্রোটিন না থাকলে আমরা ক্রোমাটিন বলতে পারবো না, তাই তো? তাহলে হ্যাঁ এই স্যার। ধরনের সেল, এই ধরনের সেল যেটা প্রোক্যারিওটিক সেল আমি বলছি, তার ক্ষেত্রে আমরা শুধু কি দেখতে পাবো? খুব ভালো করে দেখো, এইটা ধরলাম একটা সেল, 1 মিনিট, এটা ধরলাম একটা সেল, এইরকম, তাই তো? তাহলে তার ভেতরে তো নিউক্লিয়ার মেমব্রেন নেই, তাহলে আমরা কোনো নিউক্লিয়ার মেমব্রেন এখানে দিতে পারবো না, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এর ভেতরে একটা জায়গা আমি পাবো যেখানে আমি কি পাবো? দের ইজ অনলি ডিএনএ। শুধুমাত্র কে আছে? ডিএনএ। ডিএনএ। তাহলে এই যে জিনিসটা আমি আঁকছি, দেখো এটা কি জিনিস? ডিএনএ। ডিএনএ। বাট একে আমি কেন ক্রোমাটিন বলতে পারবো না? তার কারণটা তার এখানে কারণ ওর লিখে সাথে দিয়েছি। প্রোটিন মিক্স হয়। ভেরি ওর গুড। সাথে তাহলে প্রোটিন মিক্স হয়। ডিএনএ আর প্রোটিন জুড়ে থাকলে তবে আমি বলি ক্রোমাটিন, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে? তাহলে এখানে তো শুধু ডিএনএ আছে, প্রোটিন তো নেই, তাহলে একে আমি ক্রোমাটিন বলতে পারবো? না স্যার। ভেরি গুড। তাহলে আমরা একে কি বলবো? একে আমরা বলবো নেকেড ডিএনএ, নেকেড অ্যান্ড সার্কুলার ডিএনএ। ওয়ান মোর থিং, যদি মনে রাখতে পারো, একটু বড় ক্লাসের ব্যাপার হয়ে যায়, তাও যদি একটু মনে রাখতে পারো, এখানে আরেকটা জিনিস বলি, এই জায়গায় যে ডিএনএ আছে না, আচ্ছা ডিএনএ ছবি দেখেছো কেউ কোনোদিন? এরকম ছবি হ্যাঁ স্যার। দেখেছো কখনো? হ্যাঁ, হ্যাঁ স্যার। এইরকম হ্যাঁ দেখতে স্যার। হয় না ডিএনএ কে? এরকম দেখতে হয় তো? হ্যাঁ তাহলে স্যার। যখন যখন ডিএনএ এর সাথে প্রোটিন থাকে না, তখন অ্যাকচুয়ালি ডিএনএ এই রকম থাকে। একে আমরা বলি লিনিয়ার ডিএনএ। কি বলি? লিনিয়ার ডিএনএ। লিনিয়ার ডিএনএ। লিনিয়ার মানে যেটা সোজাসুজি আছে, তাই তো? স্যার তাই তো? ডিএনএ আবার তাহলে বাংলাতে? হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে লিনিয়ার ডিএনএ কখন হয়? তাহলে when protein is attached with DNA, তখন কিন্তু ডিএনএ লিনিয়ার থাকে, তাই না? হ্যাঁ Protein স্যার। is attached with DNA and protein is attached with DNA হলেই তো আমরা জানি সেই জিনিসটাকে আমরা কি বলি? ক্রোমাটিন, তাই না? ভেরি গুড। তাহলে না, কিন্তু এই ক্রোমাটিনের কেসে মধ্যে আমরা ওইটাই কি বলবো? সে হ্যাঁ, এই কেসে আমরা ডিএনএ কে কি বলবো? সার্কুলার ভেরি গুড। ডিএনএ। তাহলে এক্স্যাক্টলি, যদি প্রোটিন না থাকে ডিএনএ এর সাথে, তাহলে কি হবে?
ডিএনএ এর এই যে দুটো মাথা দেখো, এই দুটো মাথা কি হবে, ঘুরে গিয়ে জুড়ে যাবে। তাহলে এইখানে যে ছবিটা এঁকেছি, এইবার ভালো করে খেয়াল করো তো, এখানে দেখো ডিএনএ দুটো মাথা কি হয়েছে, কি হয়েছে, স্যার এক্সকিউজ মি স্যার সার্কুলার ঘুরে টাইপ গিয়ে হয়ে জুড়ে আছে। গেছে না, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে স্যার, এটা কিন্তু লিনিয়ার নেই, তাই তো? তাহলে এখানকার ডিএনএটা কিরকম হবে, সার্কুলার স্যার ডিএনএ, মাথায় থাকবে, হ্যাঁ স্যার। ক্লিয়ার? তাহলে আমায় যদি কেউ প্রশ্ন করে যে এই ক্ষেত্রে ডিএনএটাকে আমি ন্যাকেড বলছি কেন, কি বলবো? সেখানে ওর স্যার প্রোটিন নেই, আর মানে নিউক্লিয়াস আর তার সাথে কভার নেই। সেটা ছাড়া তাহলে মানে ওইটার সাথে মানে ওইটার সাথে প্রোটিনও মিক্স হয় না বলে সেটাকে আমরা আচ্ছা, প্রোটিন 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 কোনোদিনই মিক্সড হয় না, প্রোটিন ইজ লাইক এ জ্যাকেট, ঠিক আছে? তাহলে ডিএনএ এর সাথে যদি প্রোটিন থাকে, তাহলে ইজ লাইক আমরা বলতে পারি যে ডিএনএ ইজ ওয়ারিং আ জ্যাকেট, একটা জ্যাকেট পরে আছে, প্রোটিনের জ্যাকেট, তাই তো? সেই কারণে আমরা ওখানে বলছি যে লিনিয়ার ডিএনএ উইথ প্রোটিন, যার নাম আমরা দিয়েছি ক্রোমাটিন, ঠিক আছে? বাট প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে কেসটা কি হচ্ছে, এই ক্ষেত্রে ডিএনএ তো জ্যাকেট পরে নেই, প্রোটিন নেই, মানে ডিএনএ জ্যাকেট পরে নেই, তার মানে এই ডিএনএটা কিরকম ডিএনএ, নেকেড ডিএনএ, ক্লিয়ার? ইয়েস স্যার। নেকেড ডিএনএ, এন্ড নেকেড ডিএনএ ইজ অলওয়েজ সার্কুলার, কারণ ডিএনএ কে তো ডিএনএ তখনই সোজা থাকতে পারে যখন ডিএনএ জ্যাকেট পরে থাকে। তো ডিএনএ যদি জ্যাকেট না থাকে, তাহলে ডিএনএ উইল বিকাম সার্কুলার, ইয়েস স্যার। ক্লিয়ার? এইবার যে Yes, sir. কথাটা বলছি সেটাও একটু মন দিয়ে শোনো, সেটা হচ্ছে আমি সব বুঝতে পারলাম স্যার। যে এই ক্ষেত্রে, হ্যাঁ বলো। স্যার যে অ্যানিমেল সেলের ডায়াগ্রামটা একবার দেখাবেন? এই তো স্যার এর পাশেরটা স্যার লিনিয়ার ডিএনএটা। হয়ে গেলে বলো, আমি ওয়েট করছি। স্যার আসলে স্যার আমার ল্যাপটপটাতে চার্জ ছিল না, ওই জন্য স্যার তাড়াহুড়ো করে চার্জ দিতে হলো, ওই জন্য স্যার লেখা হয়নি আমার। কোনো ব্যাপার না, টেক ইউর টাইম, তাড়াহুড়ো কিচ্ছু নেই। স্যার এগুলো শিখিয়েছেন, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সেল হ্যাঁ স্যার, স্যার হয়ে গেছে। হয়ে গেছে? তাহলে এইবার স্যার। যেটা বলছিলাম আমরা যেটা জানলাম যে প্রোক্যারিওটিক সেলে নেকেড সার্কুলার ডিএনএ আছে, বাট নিউক্লিয়াস আছে, আমি এটা বলতে পারছি না, কেন পাচ্ছি না? কি শিখলাম বলো, কেন নিউক্লিয়াস আছে এরকম বলতে পারছি না? স্যার কারণ নিউক্লিয়াস তার মধ্যে প্রেজেন্ট নেই। না, নিউক্লিয়াস তার মধ্যে প্রেজেন্ট নেই বললে হবে না, নিউক্লিয়াস ইজ নট ফর্মড বিকজ অফ নিউক্লিয়ার মেমব্রেন ইজ নট প্রেজেন্ট। এটাই তো শিখলাম আমরা, যে যেটা প্রোক্যারিওটিক সেল তার তো শুধু সেল মেমব্রেন আছে, ভেতরে কোথাও মেমব্রেন থাকতে পারবে না, তার মানে নিউক্লিয়াসেরও মেমব্রেন নেই, ঠিক কি না? ইয়েস স্যার। ধরো তোমার বাড়িতে একটা ঘর আছে, তাই না? একটা বাড়িতে, তোমার বাড়িতে কটা ঘর আছে, কটা ঘর আছে বল? স্যার 6টা। 6টা ঘর আছে। তাহলে 6টা ঘরকে 6টা ঘর হিসাবে আমি কেন দেখছি বলতো? একটা ঘরের নিশ্চয়ই 4টে দেওয়াল আছে বলে, তাই না? হ্যাঁ স্যার। তো আমি একটা ঘরের যদি 4টে দেওয়াল না রাখি, সেটা ঘর হিসাবে এক্সিস্টেন্স থাকবে? না স্যার, তাহলে ওটা সোজা আলাদা কথায় করে যে থাকে। তার আলাদা করে কোনো এক্সিস্টেন্স থাকবে না। তাহলে একটা নিউক্লিয়াসের বাইরে যে নিউক্লিয়ার মেমব্রেন আছে, দ্যাট ইজ দ্য বাউন্ডারি অফ নিউক্লিয়াস, তাই না? হ্যাঁ স্যার। আমরা যদি বাউন্ডারি জিনিসটাই না রাখি, সেটার ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স থাকবে? না স্যার। বুঝতে পেরেছো কি বোঝাতে চাইছি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ধরো তোমার ঘরে কিছু ফার্নিচার্স আছে, ঠিক আছে?
আমি যদি ঘরের 4টে দেওয়াল না রাখি তার মানে কি এই যে ফার্নিচার থাকবে না? তার তো কোনো মানে নেই, স্যার ফার্নিচার তো থাকতেই পারে, তাই না? তাহলে হ্যাঁ এই ক্ষেত্রে ডিএনএ নিউক্লিয়াসের ভেতরে ফার্নিচার বলতে কি ছিল? ক্রোমাটিন ছিল, তাই না? ক্রোমাটিন স্যার। তাহলে এই ক্ষেত্রে ক্রোমাটিন না থাকলেও ডিএনএ তো প্রেজেন্ট থাকবে। লাইক ডিএনএ আর প্রোটিন নাই থাকতে পারে, বাট ডিএনএ তো থাকতেই হবে। সেলের ডিএনএ থাকতেই হবে, লিভিং সেলের ডিএনএ থাকতেই হবে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে ডিএনএটা দেখো কিরকম হয়ে গেছে, নেগেট সার্কুলার ডিএনএ, তাই তো? হ্যাঁ স্যার। এই নেকেড সার্কুলার ডিএনএ এখানে যে জায়গায় আছে, মন দিয়ে শোনো, নেকেড সার্কুলার ডিএনএ এখানে যে জায়গায় আছে তাকে আমরা নিউক্লিয়াস বলতে পারছি না, বাট ইট ইজ লাইক নিউক্লিয়াস, তাই না? ঠিক কিনা? হ্যাঁ স্যার। আমরা মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াসেও যেরকম দেখেছি যে ক্রোমাটিন মানে ডিএনএ প্লাস প্রোটিন থাকে, এই ক্ষেত্রে মেমব্রেন লেস যে জায়গাটা আসছে তাকে ডেফিনেটলি মেমব্রেন নেই বলে নিউক্লিয়াস আমি বলতে পারছি না, বাট ডিএনএ তো আছে, একটা নেকেড সার্কুলার ডিএনএ তো আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে? তাহলে একে আমরা নিউক্লিয়াস না বলে একে আমরা বলবো নিউক্লিয়য়েড। কি বলবো? দিস টার্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট। একে কি বলবো? নিউক্লিয়য়েড। মনে থাকবে? হ্যাঁ স্যার। ক্লিয়ার? তাহলে প্রোক্যারিওটিক সেলে কি নিউক্লিয়াস আছে? কি উত্তর হবে? না, there is no nucleus, there is nucleoid. Sir, it is nuclear bound organelle. Sir, nuclear bound membrane. না, নিউক্লিয়াস মানে কি? What is difference between nucleus and nucleoid? Sir, sir, nuclear membrane টা থাকবে স্যার, নিউক্লিয়য়েডে স্যার নিউক্লিয়ার মেমব্রেনটাই প্রেজেন্ট নেই। এক্স্যাক্টলি। তাহলে নিউক্লিয়াস মেমব্রেন প্রেজেন্ট না থাকার জন্য আর কি চেঞ্জেস এসছে এখানে? যতক্ষণ বাউন্ড মেমব্রেন হিসেবে নিউক্লিয়াস ছিল, সেই নিউক্লিয়াসের মধ্যে কি কি ছিল? ডিএনএ প্লাস প্রোটিন মিলে ক্রোমাটিন তৈরি করেছিল। বাট যেই মেমব্রেন থাকলো না, মানে যেই নিউক্লিয়য়েড হয়ে গেল, তখন কিন্তু আর ক্রোমাটিন থাকতে পারলো না। তাহলে ক্রোমাটিনের মধ্যে থেকে প্রোটিনের জ্যাকেট উড়ে বেরিয়ে গেল। তাহলে প্রোটিনের জ্যাকেট চলে যাওয়ার জন্য শুধু কে পড়ে থাকলো? স্যার অনলি ডিএনএ, অনলি ডিএনএ, তাই না? স্যার তাই জন্য তাকে নিউক্লিয়েট বলবো, নিউক্লিয়াসের জায়গায়। তাই জন্য তাকে নিউক্লিয়য়েড বলবো, ঠিক আছে? হ্যাঁ তাহলে স্যার। এখান থেকে তোমার দুটো জিনিসের ডিফারেন্স আস্ক করতে পারে। এক বলতে পারে ক্রোমাটিন আর ডিএনএ এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করো, কি বলবে? স্যার ক্রোমাটিনের মধ্যে প্রোটিন প্রেজেন্ট থাকে, whereas ডিএনএ শুধু ডিএনএ এর মধ্যে ডিএনএ ইজ whereas প্রোক্যারিওট অনলি ডিএনএ। মানে তাহলে only DNA। ক্রোমাটিন মানে যেখানে ডিএনএ নেকেড নয়, তাই তো? কারণ আমি কি বলেছি, স্যার। প্রোটিন কিভাবে প্রেজেন্ট থাকে ডিএনএ এর সাথে? ইটস লাইক আ জ্যাকেট, তাই না? বাট শুধু ডিএনএ বললে আমরা কি বোঝাই? নেকেড ডিএনএ, যেখানে প্রোটিন নেই, ঠিক আছে? হ্যাঁ তাহলে স্যার। কোনটা ইউক্যারিওটিকের থাকে আর কোনটা প্রোক্যারিওটিকের থাকে? স্যার স্যার ইউক্যারিওটিক প্রোক্যারিওটিকে আমি জ্যাকেট শিখাই। নেই আর স্যার জ্যাকেট নেই আর ইউক্যারিওটিকের জ্যাকেট আছে। ভেরি গুড। আর কি ডিফারেন্স হয়? যদি জ্যাকেট থাকে, জ্যাকেট বলো না, এটা আমি বোঝানোর জন্য বলছি, যদি প্রোটিন থাকে তাহলে ডিএনএ বিকামস লিনিয়ার, তাই না? আর না যদি স্যার, প্রোটিন না সেটা থাকে সেটা সার্কুলার হয়ে যায়। ভেরি গুড, ভেরি গুড। তাহলে প্রোক্যারিওটিক সেলের ফিচার মাথায় থাকছে কি কি? স্যার নেকেড সার্কুলার ডিএনএ, membrane bound, there is no membrane bound organelles, no nuclear membrane and no nuclear membrane. ভেরি গুড। কারোর বুঝতে অসুবিধা হলে বল। নেই তো? না স্যার। No, sir. এনিবডি? বেশ। খালি একজন দুজনই কথা বলছে, সবাই কথা বলছে না কিন্তু। আমার এখনো সবার সাথে পরিচয় হয়নি। কে কথা বলছে সবচেয়ে বেশি? কার গলার আওয়াজ শুনতে পাচ্ছি? আমার কি নাম স্যার তোমার? আমার স্যার আনশিত। আচ্ছা,
আচ্ছা, বেশ। স্যার তোমার আহ, Sir Satodru. ঠিক আছে, বাট সবার গলার আওয়াজ শুনতে পাচ্ছি না। আর কে কে আছে আমি একটু দেখে নিই, 1 মিনিট। অনেকে আছে, অভিষিক্তা, কেনিশা, একদমই শুনতে পাচ্ছি না। শুভায়ু তো বোধহয় ওই ক্লাসেও অ্যাটেন্ড করে, তাই না? হ্যাঁ স্যার, মানে আমি দুটোই এ করি। আমি আচ্ছা আমি আচ্ছা আপনার লাস্ট ক্লাস থেকে মানে একবার লেটে জয়েন করেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওইখানে তো ফটোসিনথেসিস পড়াচ্ছি, এখানে সেল পড়াচ্ছি, ঠিক আছে। অভিষিক্তা, কেনিশা, দুজনের গলা একদমই শুনতে পাচ্ছি না। স্যার আসলে আমার কালকে এক্সাম আছে, ওই জন্য আমি ওই রকম রেসপন্স করতে পারছি না, মানে পারিনি আজকে। আচ্ছা, কালকে কি এক্সাম আছে? স্যার কালকে কম্পিউটারের এক্সাম আছে। আচ্ছা আচ্ছা, বেশ, ঠিক আছে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আর অল্প একটু সময় লাগবে আমাদের। তাহলে ইউক্যারিওটিক সেল যদি বলি, ইউক্যারিওটিক সেলে কি কি ফিচার পাবো আমি? স্যার তার মধ্যে সেল মেমব্রেন থাকবে। স্যার তার মধ্যে মেমব্রেন বাউন্ড। সেল মেমব্রেন সব সেলে থাকবে, ঠিক আছে। স্যার ভুল করে বলে ফেললাম এটা। স্যার ভুল করে সেল মেমব্রেন সব বলে সেলে ফেললাম। থাকবে। স্যার নিউক্লিয়ার সেল থাকবে। ভেরি গুড। তাহলে there is membrane bound nucleus, তাই না? এখানে মাথায় রাখতে হবে, মেমব্রেন বাউন্ড হলে তবেই আমরা নিউক্লিয়াস শব্দটা বলতে পারবো, তাই তো? আচ্ছা স্যার, যদি সেখানে মেমব্রেনই না থাকে, লিনিয়ার ইউনিট থাকবে। স্যার লিনিয়ার ইউনিট থাকবে, লিনিয়ার। আর তাছাড়াও there are membrane bound The organelles cell also. wall is made up of cellulose. না, স্যার লিনিয়ার ডিএনএ থাকবে। সেটা প্ল্যান্ট স্যার সেলে। ক্রোমাটিন। একজন বললে, এক মিনিট আমি একটু বলে নিই। যে বললে যে সেলুলোজ দিয়ে তৈরি সেল ওয়াল থাকবে, সেটা শুধুমাত্র প্ল্যান্ট সেলে থাকে, ঠিক আছে। তো আমরা শুধুমাত্র প্ল্যান্ট সেলে যেটা থাকে সেটাকে তো ফিচার বানাতে পারবো না, কারণ দেয়ার আর অ্যানিমাল সেলস অলসো যারা কিনা ইউক্যারিওটিক সেল, তো তাদের কিন্তু সেল ওয়াল থাকবে না, ঠিক আছে। বাট যেটা থাকবে, দেয়ার আর মেমব্রেন বাউন্ড অর্গানেলস, ঠিক আছে। সেলের ভেতরে ওই যে যেমন একটু আগে মাইটোকন্ড্রিয়া একজন আমায় জিজ্ঞাসা করলে না, স্যার আমি বললাম। তাই না? হ্যাঁ, তো মাইটোকন্ড্রিয়া কিন্তু পাওয়ার হাউস কেন বলে জিজ্ঞাসা করলে, ভেরি গুড। তো সেই মাইটোকন্ড্রিয়া কিন্তু একটা মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল, মানে ঠিক যেরকম নিউক্লিয়াসের বাইরে মেমব্রেন আছে আমরা দেখালাম, মাইটোকন্ড্রিয়ারও কিন্তু মেমব্রেন থাকে। তার মানে মাইটোকন্ড্রিয়া কি আমি প্রোক্যারিওটিক সেলে দেখতে পাবো, কি মনে হয়? বলো, মাইটোকন্ড্রিয়া দেখতে পাবো আমি প্রোক্যারিওটিক সেলে? না স্যার। No, sir. আমি তো It বলে is দিয়েছি absent. যে কোনো একটা মাত্র মেমব্রেন থাকবে প্রোক্যারিওটিক সেলে, দ্যাট ইজ আ সেল মেমব্রেন। এছাড়া কোনো মেমব্রেন থাকবে না ভেতরে। নিউক্লিয়াসেরও মেমব্রেন থাকবে না, বা মাইটোকন্ড্রিয়া, বা দেয়ার আর আদার সেল অর্গানেলস অলসো, আমরা পরের দিন পড়বো। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি, লাইসোজোম, দেয়ার আর ডিফারেন্ট সেল অর্গানেলস। তো তাদের বাইরে মেমব্রেন যদি থেকে থাকে, তারাও কিন্তু প্রোক্যারিওটিক সেলে থাকতে পারবে না, কারণ ওখানে ভেতরে কোনো মেমব্রেন চলবে না। সেলের বাইরে সেল মেমব্রেন তো সব সেলেরই থাকে, দেয়ার ইজ নো এক্সেপশন। প্রোক্যারিওটিক বলো, ইউক্যারিওটিক বলো, সব সেলের থাকে। বাট সেলের ভেতরে কোথাও মেমব্রেন থাকতে পারবে না ইন কেস অফ প্রোক্যারিওটিক সেল। বাট ইউক্যারিওটিক সেলে কিন্তু দেয়ার আর মেমব্রেন বাউন্ড অর্গানেলস, অর্থাৎ এমন অর্গানেলও থাকতে পারবে লাইক মাইটোকন্ড্রিয়া, যার বাইরে মেমব্রেন আছে। বোঝাতে পারলাম? দেন ডিএনএটা কিরকম হবে? নেকেড হবে না, তাই তো? তাহলে ডিএনএ উইথ প্রোটিন, ডিএনএ উইথ প্রোটিন। তাহলে এই ডিএনএ উইথ প্রোটিন, একে আমরা কি বলি? স্যার ক্রোমাটিন। ক্রোমাটিন ফাইবার। ক্রোমাটিন। তাহলে এখানে ক্রোমাটিন ফাইবারস থাকবে, ঠিক আছে। দেন ডিএনএটা কিরকম হবে? সার্কুলার হবে? স্যার লিনিয়ার হবে। লিনিয়ার। স্যার লিনিয়ার ডিএনএ হবে। ভেরি গুড, ঠিক আছে। তাহলে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সেলের এই ডিফারেন্স স্যার আমরা পরের দিন এগুলো নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে ইউক্যারিওটিক সেলের এগুলো দেখাতে। এটাই ইউক্যারিওটিক সেল। যেকোনো, আমি আগেই বলেছি যে অ্যানিমাল সেল ইজ এন ইউক্যারিওটিক সেল। স্যার যেটা লিখছিলেন না সেটা, স্যার যেটা লিখছিলাম আমি আর কি।
আচ্ছা, দেখতে পাচ্ছ? Sir, done. ডান, ফাইন। তাহলে আজকে আমরা এই অবধি রাখবো। পরের ক্লাসে আমরা আবার প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সেল এই জায়গা থেকে আবার আমাদের ক্লাস শুরু করব, ঠিক আছে? কারোর Yes, sir. যতটা করালাম বুঝতে কিছু অসুবিধা? বলো, যতটা আজকে শিখলাম তাতে বুঝতে কিছু অসুবিধা? স্যার আমি না, বলছিলাম যে স্যার। স্যার নেক্সট থার্সডে। নেক্সট থার্সডে, হ্যাঁ, নেক্সট উইকে, ঠিক আছে? টিউসডে তো ওই ক্লাসটা থাকে দেবদর্শীর ব্যাচ 2 যেটা, আর থার্সডে ব্যাচ 1টা থাকে তোমাদের আর কি, ঠিক আছে? তো যাওয়ার আগে যেহেতু আজকে ফার্স্ট দিন, সবার সাথে আমি আরেকবার একটু পরিচয় করে নেবো। আমার সাথে ক্লাসে ছিলে শতদ্র, তাই তো? হুম। Yes, sir. অভিষিক্তা বললো ওর কালকে পরীক্ষা আছে কম্পিউটার, ঠিক আছে অভিষিক্তা, তুমি লিভ করতে পারো, তুমি কালকের পড়াশোনার জন্য সময় দিতে পারো। কেনিশারও একদমই গলার আওয়াজ শুনতে পাইনি কিন্তু আমি। স্যার আসলে আমার আগের ওই স্যারের ক্লাসগুলো আমি ভালো করে দেখতে পারিনি, ওর জন্য এই চ্যাপ্টারটা আমার কাছে পুরো নতুন। হ্যাঁ, আমরা নতুনই শুরু করলাম তো, ধরে নাও, ঠিক আছে? আমি হ্যাঁ হয়তো স্যার, নতুনের ওটা মতো করেই শুরু করলাম শুনছিলাম। আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার না আমি একটু রেসপন্ড করবে ক্লাস আমিও ক্লাসে স্যার তুমি আগের একটু স্যার করতে পারিনি। বলো। স্যার আমিও আগের স্যারের ক্লাসটা করতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এখন থেকে ক্লাস করো না, কোনো অসুবিধা নেই। আমি আগের স্যারের ক্লাস না করলেও করতে তোমার কোনো অসুবিধা হবে না, এখানে আমি আবার ধরেছি, প্রথম থেকেই ধরেছি, ঠিক আছে? আচ্ছা, দেন কেনিশার সাথে কথা হলো। অংশিতের সাথেও খুব একটা কথা হয়নি না? স্যার আমি তো সবসময় রেসপন্স দিচ্ছিলাম। আচ্ছা, আচ্ছা, আমি তাহলে ভুল বলেছি। অর্ণব, স্যার আমিও বলেছি। শুভায়ুর সাথে তো কথা হলো আমার। অর্ণব, Yes, sir. অর্ণবের সাথেও আমার মোটামুটি কথা আছে, ঠিক আছে? তো আমরা তাহলে নেক্সট থার্সডে আবার 8:30 এই সময় বসবো সেল নিয়ে। আমি যেটা Yes, sir. করলাম, তোমরা যেরকম যা, তো তোমাদের নিয়ম তো তুমি জানোই, তোমরা যে ওটা তোমরা যেটা নোট করেছো আর কি সেটাকে আপলোড করে দেবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমিও যেটা করেছি সেটা আমি একটা পিডিএফ ফরম্যাটে ওখানে কিন্তু পাঠিয়ে দেবো। ওকে Yes, sir. ওকে, দেন আমাদের নেক্সট থার্সডে ক্লাস হচ্ছে, ঠিক আছে? গুড নাইট। Good night, sir. গুড নাইট স্যার।